চলুক না বুঝেও অবুঝ সেজে থাকলে কেউ থাকুক না বলছে যা বলুক লোকে চলছে যা চলুক না বুঝেও অবুঝ সেজে থাকলে কেউ থাকুক না বলছি আমি উল্টো কথা উল্টো স্রোতে গা ভাসাই উল্টো পথে চলে যদি সত্যপুরে পৌঁছে যায় বলছি আমি উল্টো কথা উল্টো স্রোতে গা ভাসাই উল্টো পথে চলে যদি সত্যপুরে পৌঁছে যায় বলছে যা বলুক লোকে চলছে যা চলুক না বুঝেও বুঝ সেজে থাকলে কেউ থাকুক না রে বন্ধু আগে কি বললো বললো ঘরে যায় আমার। হ্যাঁ কে দূরে গিয়া মরতে না বইলা ঘরে যা মরতে বললো কেন কারণ আমি সুইসাইড করতে চাইছি। সুইসাইড সুইসাইড কেন কারণ তোরা যা বলছিস আখিও তাই বলছে, আমি নাকি আখিরে মন থেকে ভালোবাসি না। না না ভাইজান, আপনি এসব কি করেন? সবাই তো আপনার আপনজন, ভাই বোন মা মা অবশ্য সৎ মা, কিন্তু তারপরে দিন তো আপনাদের সবাই অনেক ভালোবাসেন। নিজের বাবাকে লজ্জায় ফেলে কি পাও তুমি তাতে? কি লাভ তোমার? লাভ তুমি বুঝবে না আম্মু, তুমি তো বাবার সবকিছু জেনেই বাবাকে বিয়ে করেছো। বাবা যা করে তা অ্যাপ্রিসিয়েট করেই বাবার ঘরে এসেছো। ফিদেল কোথায়? ফিদেলকে এক্ষুনি তোরা বাড়িতে নিয়ে আসবি। কোত্থেকে আনবি, কিভাবে আনবি আমি কিচ্ছু জানি না, বাট আমার ফিদেল এখন বাড়িতে থাকবে, তোরা সেই ফিদেলকে নিয়ে আসবি। দ্যাটস অল। তোরা কি চাস যে আমি এই বাড়ি থেকে পালিয়ে চলে যাই? কথাটা একদম ঠিক না ভাইয়া, তুমি খুব ভালো করেই জানো এই বাড়ি থেকে আমি নিজেই চলে যাব। আমি কখনো এই বাড়ির ভাগ চাইতে আসবো না। আমিও তোমাকে বলে রাখছি ভাইয়া, তুমি এই বাড়ির ভাগ না একাই নিও, আমি ওই বাড়ির ভাগ নিতে আসবো না। তাহলে তো বুঝতেই পারছো, তোমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য না কেউ ষড়যন্ত্র করছে না, তুমি নিজে থেকে আমাদেরকে মনে মনে শত্রু বানিয়ে কষ্ট পাচ্ছ। খুব বড় বড় কথা শিখেছিস না? খুব বড় বড় কথা শিখেছিস। ফিদেলকে তোরা ষড়যন্ত্র করে তানিয়ার হাতে তুলে দিতে চাস। আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি তোদেরকে সফল হতে দেব না। ফিদেলকে তানিয়ার কাছে তুলে দিতে তোরা কিছুতেই পারবি না, আমি সফল হতে দেব না তোদেরকে। তুমি এত বড় একটা কথা বলতে পারলে ভাইয়া? ঠিক আছে যাও, কালকে সকালে আমি ব্যবস্থা করবো যাতে ফিদেল এ বাড়িতে চলে আসে। ঠিক আছে, মনে থাকে যেন কথাটা। মন খারাপ করিস না, দেখিস নি ভাইয়া তো ড্রাঙ্ক, কিসব কথা বললো। মাম্মা কি করতেছো তুমি? আরে বেটা সুইসাইড নোট লিখতেছে। আকি ওরে বলছে না ঘরে গিয়ে মরো। ও তাই তো। মাম্মা এই থাম তো, কাজ করতে দে। আমাকে হেল্প লাগলে বইলো। আরে থাম রন্টু, একটা লাইন লেখো মামা। আখি, মরিবার আগে তোমাকে একটা চুমু খেয়ে মরিতে চাই। বাহ, কিন্তু তা সম্ভব নয় বলে চুমুর ক্ষুধা নিয়েই মরিলাম। বাহ কি সুন্দর। ওপারে আবার যেদিন দেখা হবে সেদিন নিশ্চয়ই তোমার কাছ থেকে আমার এপারে রেখে যাওয়া চুমুটা পেয়ে যাবো। এই বেটা, এই ফাইজলামি করিস না তো, যা দূরে যাই মোর। আরে কি লিখতেছিস সেটা কবি তো? কবিতা লিখতেছি, কবিতা। জানোস না পোলারা প্রেমের ছেঁকা খাইলে কেউ দেবদাস হয় আর কেউ কবি হয়। তুমি হইতাছিস কবি না?
দেখি তো মামা, দেখি কি কবিতা লিখছস, দিলাইন শোনা তো, দিলাইন শোনা। দে দে পড়ি পড়ি দে। আচ্ছা ঠিক আছে, এখনো পুরোটা লেখা হয় নাই, যেইটুকু হয়েছে ওইটুকু শোনাইতে পারি। কবিতার নাম চুক্তিপত্র। চলো তোমার আমার একটা চুক্তিপত্র হোক, কথা বলার বা না বলার, দেখা হওয়ার বা না হওয়ার। বলেছি তো বিব্রত বা পরাজিত করব না কোনোদিন কোনো কালে। তারপরও যদি বিষাদ ভর করে তাতে জেগে ওঠে চিনচিনে ব্যথার ভার। আমিও না, আজ দিন ওদের, আজ রাজ্যের অনুভূতি আমাদের। একই পথ ধরে চাঁদের সাথে হাঁটতে হাঁটতে বাড়ি ফেরা। এই দাঁড়া 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 দাঁড়া। কি এই কবিতা আমি যেন কোথায় পড়ছি? কোন একটা কবিতা নয়, একগুচ্ছ কবিতা বলে সভা হয়েছিল। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই মনে পড়ছে? আরে এটা তো রুমি আপার কবিতা। আরে এটার সাথে আরেকটা কবিতাও ছিল, ওই কবিতার নাম হচ্ছে অন্ধকার। তাই এটা কি করলাম মামা? অন্যের কবিতা তুমি নিজের নামে চালাই দিলা, তাও আবার রুমি আপার কবিতা। রুমি আপারে চেনো? রুমি আপা হচ্ছে একটা ভেজাল্য মানুষ। এই কথা যদি রুমি আপা জানতে পারে, তোমারে খুন না গোয়ালন্দ কইরা ছাড়বো। ওই বেটা ওই, আমি কখন কইছি যেটা আমার কবিতা? কোনো কিছু নতুন শুরু করতে গেলে কপি করে শুরু করতে হয়, কাট পেস্ট করে শুরু করতে হয়। কেন ছোটবেলায় ওই যে অক্ষর শিখছস না, অক্ষরের উপরে এরকম হাত ঘুরে ঘুরে শিখতে হয়, সেরকম আর কি। ও ধরা খায়া এখন লেজ গুটাইতাছ, তাই না মাম্মা? মুহিতের যদি কবিতাটা পড়া না থাকতো তাইলেই তো নিজের নামে কবিতাটা লেখা চালায় দিতে। আরে শোন শোন, এই যে ফেসবুক হওয়াতে কবির সংখ্যা যেমন বাড়তেছে, কপির সংখ্যা তেমন বাড়তেছে, বুঝতে পারিস? আর আমি তো কবিতা দেখলেই পড়ি, আর রুমি আপা তো আমাদের নিজেদের লোক, তার কবিতা দেখলে তো আমি পড়বই পড়বো। ছাড় তো মামা, আগে আগে আমার কথাটা শোন। এই কবিতাটার নাম হলো চুক্তিপত্র। মানে এই কবিতাটা আমি আকিরে পাঠাবো, ওর সাথে না আমার একটা চুক্তিপত্র হওয়া দরকার। যদি না হয় তাহলে আর কি, ফাইনাল ডিসিশন সুইসাইড। মামা তোরা কইস না যে এটা রুমি আপার কবিতা, এই কবিতাটা আমি আকির কাছে আমার নামে শোনাব। বুঝছি, তুই আবার একটা ঝামেলা বাজাবি। আরে রুমি আপা যদি জানতে পারে তাহলে তো হুলুস থুলুস কাণ্ড বাজাই দেবে না। ওই বেটা ওই, দরকার হইলে রুমি আপার কাছ থেকে পারমিশন লয়ে এলাম। আর রুমি আপা তো মাই ডিয়ার মানুষ। আচ্ছা দাঁড়া, কবিতাটাকে কপি করে লিখ। তুই কথাটা ভাইয়াকে বললি না কেন? ভাইয়া যে মুডে ছিল, কথাটা বললে তো তুল কালাম কাণ্ড ঘটে যেত। আচ্ছা তানিয়া ভাবি কি সত্যি সত্যি একেবারে দেশ ছেড়ে চলে যাবে? সেটা আমি ঠিক বলতে পারবো না, তবে ভাবি বলেছে ফিদেলের স্কুল 1 মাসের ছুটি, সেই 1 মাস ফিদেলকে নিয়ে লন্ডন থেকে ঘুরে আসবে। ভাইয়া তো এটা কিছুতেই মেনে নিবে না। এখন তো একটা নতুন হাঙ্গামা শুরু হবে। আমার না এই বাড়ি ছেড়েই চলে যেতে ইচ্ছে করছে। ও, তোর বাড়ি ছেড়ে চলে যেতে ইচ্ছে করছে? আর আমি অলরেডি চলে যাওয়ার ব্যবস্থা করে ফেলেছি। ও, রুম ভাড়া পেয়ে গেছিস? পাই নাই, তবে পেয়ে যাবো। ব্যাচেলর তো, কেউ রুম ভাড়া দিতে চায় না, এটা নিয়ে খুব ভেজালের মধ্যে আছি। আরে রাখ তোর ভেজাল, ওইদিকে ভাইয়ার ভেজাল কিভাবে মেটাবি সেটা আগে ভাব। ভাইয়ার ভেজাল ভাইয়া মিটাক গিয়ে, ভাইয়ার ব্যাপারে আমি নাই। এই কথা বলো না চান্দু, ফিদেলকে তুই নিজে গিয়ে ভাবির কাছে দিয়ে এসেছিস, এখন ভাইয়া তোর উপর প্রেশার ক্রিয়েট করবে ফিদেলকে ফিরিয়ে আনার জন্য। ভাইয়ার ব্যাপারটা বোঝা উচিত, ভাইয়ার যেমন ছেলে ফিদেল, ভাবিরও ছেলে ফিদেল। আর ভাবি যদি তার ছেলেকে নিয়ে 1 মাসের জন্য বেড়াতে যেতে চায়, ওনার তো এখানে কিছু বলা উচিত না। আর এই ব্যাপারটা তুই আর আমি বুঝতে পারছি, ভাইয়া তো বুঝতে পারছে না। ওকে ফাইন, তুই একটা কাজ কর, কালকে ভাবির বাসায় যা, গিয়ে ব্যাপারটা ভাবিকে বুঝিয়ে বলে ফিদেলকে আমাদের এখানে নিয়ে আয়। তারপরে যখন ভাবি বিদেশে চলে যাবে, আমরা আবার ফিদেলকে রেখে আসলাম। আরে না, ফিদেলকে একবার ভাবির কাছ থেকে নিয়ে এলে ভাইয়া আর যেতে দিবে না। তার মানে কি তুই চাচ্ছিস ফিদেল ভাবির কাছে থেকে যাক? হ্যাঁ, আমি চাই ভাবি ফিদেলকে নিয়ে বেড়াতে যাক, আর এটা ঘটাতে হলে ফিদেলকে এ বাড়িতে আনা যাবে না। তার মানে জেনে শুনে তুই গ্যাঞ্জামটা পাকাবি। লীল ভাই, তুই কিন্তু বহুত ঘিরিঙ্গিবাজ হয়ে গেছিস, মানে সব কিছুতেই একটা প্যাচ বাঁধিয়ে রাখছিস। তুই আমাকে গিরিঙ্গিবাজ বললি টাকি মাছ, যেটা অন্যায় আমি সেটা প্রতিবাদ করেছি, আমি এখানে গিরিঙ্গিবাজ হলাম কেমনে? তোর প্রতিবাদ করার দরকার কিসের? কে তোকে প্রতিবাদ করতে বলেছে? আর যেই প্রতিবাদ করলে ফ্যামিলিতে ডিজাস্টার তৈরি হয়, সেই প্রতিবাদ করার দরকার কেন?
প্রতিবাদ ফ্যামিলিতেই করতে হয়। তুই তো টাকি মাছ, তুই এসব বুঝবি না। সবাই যদি তার ফ্যামিলি থেকে প্রতিবাদ শুরু করে তাহলে তো সারা দেশে প্রতিবাদ হয়ে যায়। হয়তো যাই, কিন্তু আমি তোর এই থিওরি মানতে পারছি না। মানে প্রতিবাদের ঝাপটা যখন তোর নিজের গায়ে এসে লাগবে না, তখন কিন্তু সহ্য করা কঠিন হয়ে যাবে। মানে তোরা তো ঝাঁকের কই, ঝাঁকিয়ে মিশে যাস। আমি সেটা পারি না, আমি উল্টো স্রোতে চলি। যাই এখান থেকে। যাচ্ছি, কিন্তু ফিদেলের জ্ঞান তুই সামলাবি, আমার উপর যেন কোনো ঝামেলা না আসে। ব্যাস। ছোট আপা চলেন, খাইতে চলেন। আম্মু আর বড় ভাইকে বলেছিস? বলছি তারা কেউ খাইব না, একজন ডাইটিং এ আছেন আর বড় ভাইয়া বাইরে থেকে খাই আইছেন। আসুন খাইতে চলেন। রেডি হইছো ইলোরা? রেডি হয়েছি মানে? আমি তো অলরেডি বের হয়ে গেছি রন্টু ভাইয়া। সামিনের সাথে আমার একটা কাজ আছে, কাজটা সেরে আমি সোজা মামা দোকানে চলে যাবো। ও আচ্ছা, ভালো কথা, আপনি একটু রেডি হননি? আমিও তো রেডি হয়ে বাইরে হয়ে গেছি, জুয়েলের রুমে যাইতাছি। জুয়েলার মোহিতরে নিয়ে মামার দোকানে আইতাছি। আচ্ছা ঠিক আছে, চলে আসুন। ইলোরা, একটা কথা কই। জি বলেন রন্টু ভাইয়া। আরে তুমি তো বোঝোই, আমাকে বন্ধুদের ভিতরে একটা সবসময় হিডেন এজেন্ডা থাকে। জি, হিডেন এজেন্ডা? আরে হিডেন এজেন্ডা হইতাছে কে কারে বাটে ফেলাইতে পারে। এইটা অবশ্য আমাদের মেয়েদের ভিতরে চালু আছে, বাটে ফেলাইতে পারে না, মজাই মজা। ঠিক কইছো ইলোরা। আরে আমি আর মোহিত মিলা সবসময় জুয়েলারে বাটে ফেলাই। আজ একটা সুযোগ আইছে, আজও আরে বাটে ফেলামো। ফেলাবেন, ভালো কথা, আমাকে বলার কি আছে? না মানে তোমার হেল্প লাগবে তো। কি হেল্প বলেন? আরে নাস্তা খাওয়ার পরে যখন বিলের ব্যাপারটা আসবে, তখন আমি বলবো যে ইলোরা যাকে বলবে সে বিল দেবে। না না না, সেটা কেমন করে হয় রন্টু ভাই? এসব আপনি কি বলতেছেন? এইটুকু হেল্প তোমার করতে হইব ইলোরা। অনেকদিন জুয়েলারে বাটে ফেলানো যায় না। আজকে যখনই বিলের ব্যাপারটা আইব, তখনই তুমি জুয়েলের নামটা বলে দেবা। হাই হাই, কি বলেন? ওনারে তো আমি চিনি না, আমি এটা পারবো না রন্টু ভাই। প্লিজ ইলোরা, তুমি তো ওকে চেনো না, কিন্তু পরিচয় করায় দেওয়ার পরে তুমি ওকে বলবা জুয়েল ভাইয়ারে আমার খুব ভালো লেগেছে, আজকের বিলটা জুয়েল ভাইয়াই দেবে। কিছু হইলো এটা কোন? আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলতেছেন তখন আমি বলবো। থ্যাঙ্কস ইলোরা, থ্যাঙ্কস এ লট। তাহলে মামার দোকানে দেখা হইতেছে, রাখি, বাই বাই। আচ্ছা তুই সবসময় এই কাজটা কেন করিস বলতো? কোন কাম? কোন কাম মানে? আমি যখনই কোনো জামা কাপড় ধুয়ে রাখি, ইস্ত্রি করে রাখি, তুই তখন সেটা পরে ফেলিস। আমি এই কাজটা করতে চাইছিলাম, তুই পরে বসে আছিস। শোন, তোর লগে আমার অনেক কেসাল, তোরে আমি দুই চোখের কোনায় দেখতে পারি না, কিন্তু তোর জামা কাপড়ের সাথে তো আমার কোনো বিরোধ নাই। হ্যাঁ আছে, একটা নতুন মেয়ের সাথে ইন্ট্রোডিউস হতে যাচ্ছি। ভালো জামা কি তুই পরবি নাকি আমি পরবো? কেন তোর পড়তে হইব কেন? তুই কি ওই মায়ের লগে ফিল্ডিং মারবি নাকি? হ্যাঁ বন্ধু, ফিল্ডিং শব্দটা এখন ব্যাকডেটেড হয়ে গেছে, বলো ফ্লার্ট। প্লাবার এখন ফ্লার্ট করে, ফ্লার্ট। শোনো, ফ্লার্ট আর ফিল্ডিং ওই একই কথা, কিন্তু আসল কথা কও, তুমি হুট করে এরকম ইস্ত্রি পরা জামা কাপড় পরে যাইতে চাইতেছো কেন মামা? মামা রে, তোমরা তো যে যার মতো প্রেম করে এক্সপিরিয়েন্স লাভার হয়ে গেছো, আমি তো এখনো প্রেমের প্রও শিখতে পারলাম না। শোনো, প্রেমের প শিখার জন্য ইস্ত্রি করা জামা কাপড় পরার কোনো দরকার নেই, শুধু কেয়ারফুলি একটু কেয়ারলেস হয়ে যাও, ওইটাই মায়েরা বেশি পছন্দ করে। যাই হোক যাই হোক, আমরা একটু বোধহয় বেলাইনে কথা বলতেছি। মায়েরা কিন্তু ওই যে রন্টুর এলাকার মেয়ে, ওর সাথে ফিল্ডিং বলিস আর ফ্ল্যাট বলিস, কোনোটাই মারা যাবে না। কিরে তোরা দেখি এখনো রেডি আস নাই? আরে ওর তলায় তো আর বাসি নেই, ও যে পাড়া দেয় আমারে, আমি যখনই একটা জামা কাপড় ইস্ত্রি করে রাখবো, নিজের মনে করে ফ্রি স্টাইলে পড়া শুরু করবে। কি মামা, তুমিও তো হেভি মানজা দিছ। মামা, মেয়েটা দেখতে কেমন, মানে ফেস কাটিং কেমন? আরে সেই রকম মাম্মা, প্রথম দেখাতেই একেবারে মাথা ঘুরে পড়ে যাবা, সাবধানে তাকাই। আচ্ছা আচ্ছা, তাই নাকি? কি কস বাবা? তাহলে তো বালতি ভর্তি পানি নিয়ে যেতে হবে, মাথা ঘুরে পড়ে গেলে মাথায় পানি ঢেলতে হবে। হ্যাঁ, মস্করা করো না মামা, আগে দেখো তারপরে বুঝবা। আর নাস্তার বিল কেটা দিব এটা এইখান থেকে ঠিক করে যাও। ওই বেটা, এই তোর দান্দা কি কত? তুই কালকে আমাদের দাওয়াত দিলি, ইলোরার সাথে আমাদের পরিচয় করাই দিবি, এখন বিল কাটা দিব মানে?
আমি কি একবারও তোমাকে নাস্তার দাওয়াত দিছি নাকি? আমি কইছি যে নাস্তা করতে করতে ইলোরার লগে তোমাকে আমি পরিচয় করায় দেবো, ঠিক আছে? তাহলে যার যার বিল শেষে দিব। এটা কি হয় নাকি? এটা কি কইছিস তুই? একটা সুন্দরী মাইয়ার সামনে যার যার বিল সে দিব, মাইয়াটা কি মনে করবো? না না না, এটা হয় না। তাহলে একটা কাজ করো, সবাই রেডি হয়ে চলো। ওই মেয়ে যারে বিল দিতে কবে সেই বিল দেবে। পকেটে মাল পানি সবাই রেডি রাখো, ঠিক আছে? তাইলে আমি রাজি আছি। মাইয়া আমার দেখাও নাই, চিনেও না। আমি শিওর যে ও আমার বিল দিতে কইব না। একদম ঠিক কথা কইছো বন্ধু। লাও জায়গা। এই তোরা বাইরে দাঁড়া, আমি একটু জুতোটা পরে আসি। একটু তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই গেলাম, তাড়াতাড়ি পর। আয় পুতি, পুতি। জি ম্যাডাম। আমার লেবু পানিটা দিয়ে যা, আর সাথে ওই যে পিরিচ আর একটা চামচ আনিস। ম্যাডাম, আজকে কিন্তু আপনার ওজন দেওয়ার তারিখ। না, আজ মাফ করুন। ম্যাডাম, ওজন মাপবেন না কেন? আজকে কিন্তু আপনার সামান্য একটু শুকনা লাগতেছে। তোকে না বলেছি যে আমাকে পাম মারবি না? ওজন কেন মারতে চাচ্ছি না জানিস না? গতকাল থেকে যে পরিমাণ টেনশন আমি করেছি, তাতে আমি নিশ্চিত যে আমি 2 পাউন্ড ওজন বেড়ে গেছি। না না ম্যাডাম, টেনশন করলে ওজন বাড়ে না, ওজন কমে। আরে না না, আমারটা হচ্ছে অন্য রকমের। আমারটা হচ্ছে টেনশন করলে আমি ওজন বেড়ে যায়, আবার অন্যদের হচ্ছে কমে যায়। ম্যাডাম, তাও একবার মাইপা দেখেন, আমার মনে হয় ওজন কমছে। তুই যা তো এখান থেকে, যা নাস্তায় নে। কি ব্যাপার আম্মু, নাস্তা এখন রেডি হয়নি? হয়েছে তো, ওই তো আনছে, বসো। এই আসিফ, আসিফ এদিকে শুনে যাও তো। আম্মু, আসিফ কি আজকাল বাইরেই খাচ্ছে নাকি? শুধু বাইরে খাওয়া? ও তো নাকি আজকালকের মধ্যে বাসা ছেড়ে দিবে, বাসা নাকি ভাড়াও করে ফেলছে। কি হয়েছে ভাইয়া, ডাকছো কেন? তোর ভাবিকে ফোন দিয়েছিলি তুই? না, এখনো করিনি। কেন ফোন করিসনি কেন? আরে কি তোরা কি শুরু করেছিস? আমার কথার কি কোনো দাম নেই তোদের কাছে? হ্যাঁ, তোদেরকে ধরে না এমন পিটানি দেবো না, ফাজলামি করিস, আমার কথার কোনো দাম নেই। কি আশ্চর্য, তুমি এরকম খেপলে কেন হঠাৎ? খেপো না মানে কি? কাল রাতে তোকে এবং আকিকে আমি কি বললাম? হ্যাঁ, কি বললাম আমি? বলেছো ভাবিকে ফোন করে ফিদেলকে দিয়ে যেতে। হ্যাঁ, তাহলে ফোন করিস না কেন? ফোন করিস না কেন? ফাজলামি করিস আমার সাথে? ফাজলামি করিস? আমি কি তোদের কাছে ফাজলামের বস্তু? আরে আজিব তো তোমার সাথে ফাজলামো করবো কেন? কালকে রাতে ফোন করা যায়, এখনো ফোন করা, তা এখনই ফোন করে দিচ্ছি। যা কর। যদি বলে যে বিকেলে পৌঁছে দিয়ে যাবে, তাহলে তুই গিয়ে নিয়ে আসবি। তা নিয়ে আর কষ্ট করে এখানে আসার কোনো দরকার নেই। আমি যেতে পারবো না, আমার জরুরি কাজ আছে। এই, তোর আবার এমন কি জরুরি কাজ শুনি একটু? ভাইয়া সমস্যা নেই তো, লিলি ভাই যেতে না পারলে আমি যাব। আচ্ছা ঠিক আছে, যা তুই ফোন কর। ঠিক আছে, আমি একটু উঠি। আবু শোনো, ওই যে আমার ঘরে একটু এসো, আমি একটু কথা বলবো, নাস্তাটা শেষ করে নাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই তাড়াতাড়ি নাস্তাটা দে। ভাইয়া, তুমি না ফিদেলের ব্যাপারটা নিয়ে বাড়িতে বেশি প্যানিক করছো। প্যানিক করছি মানে? আমি প্যানিক করছি? আরে বাবা, আমার ফিদেলকে নিয়ে গেল একদিনের কথা বলে, আজ 3 দিন হয়ে গেল, এখানে আসার কোনো নামগন্ধ নেই। তা বাবা হিসেবে কি আমি জিজ্ঞাসা করতে পারি না ফিদেল কেন আসছে না, কেন ফোন ধরছে না? কিছুই তো জানাচ্ছে না। তা আমি প্যানিক করবো না, কে করবে? কে করবে? কে প্যানিকটা করবে? কে? আচ্ছা ঠিক আছে, তুমি নাস্তা করে অফিসে যাও, আমি দেখছি কি করা যায়। ভাইয়া, ভাবি ফোন রিসিভ করছো না। এবার বুঝতে পারছিস আমি কেন প্যানিক করছি? আমি শিওর তানিয়া ফিদেলকে নিয়ে একটা গেম করার চেষ্টা করছে। আমি অত সব কিছু বুঝি না। আজকের মধ্যে বাড়িতে ফিদেলকে আমি চাই। কিভাবে আসবে সেটা তোরা জানিস। এত সিম্পল একটা ব্যাপার নিয়ে ভাইয়া কি শুরু করবে? পুথি, নাস্তা দিয়ে যা, ক্ষুধা লাগছে। আমার ভিতরে আসবো? হ্যাঁ এসো, বসো। সব কিছু মিলিয়ে এই ফ্যামিলিটা এখন শেষ হয়ে যাচ্ছে, আর
সেটা তুমি বুঝতে পারছো? জি আম্মা, বুঝতে পারছি। তবে ফ্যামিলিটা শেষ হচ্ছে কিনা আমি জানি না। আমি যে শেষ হয়ে যাচ্ছে সেটা আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি। কিছু মিলিয়ে এই ফ্যামিলিটা এখন শেষ হয়ে যাচ্ছে, আরে সেটা তুমি বুঝতে পারছো? ফ্যামিলিটা শেষ হচ্ছে কিনা আমি জানি না। আমি যে শেষ হয়ে যাচ্ছে সেটা আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি। আপনারা কেউ আমার দিকটা দেখছেন না আম্মা। হয়তো একদিন আমিও ওই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হব। তোমাদের কাউকে বাড়ি ছাড়তে হবে না। আমি এই বাড়িটা ছেড়ে চলে গেলে সব ঠিক হয়ে যাবে। না আম্মা, প্লিজ আপনি কথা বলবেন না, কখনই কথা বলবেন না। হ্যাঁ, আপনি আমাদের সৎ মা, কিন্তু যেদিন থেকে আপনি বাড়িতে এসেছেন সেদিন থেকে আমরা কেউ আপনাকে সৎ মা হিসেবে দেখি না। হ্যাঁ, এটা সত্যি যে আপনাকে মেনে নিতে আমাদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু আপনি আপনার ব্যবহার দিয়ে আমাদের সবার মন জয় করে ফেলেছেন আম্মা। তাতে তো কোনো লাভ হলো না আরিফ, সব কিছু তো এলোমেলো হয়ে যাচ্ছে। তোমার বাবা গ্রামে চলে গেছেন, আসিবও নাকি বাড়ি ছেড়ে চলে যাবে, তুমিও হয়তো বা একদিন যাবে। আর আখিও তো বিয়ে করে ফেলবে, তখন আমি কি করব? আমি এই বাড়িতে একা একা কি করব বলো? আমার সব ঠিক হয়ে যাবে, আমার সব ঠিক হয়ে যাবে। আমার শুধু একটা রিকোয়েস্ট, তানিয়ার সঙ্গে যে ঝামেলাটা আছে সেই ঝামেলাটা মিটিয়ে দিন। ওকে বলেন যেন আমাকে যেন ডিভোর্স দিয়ে দেয়, দ্যাটস ইট। কিন্তু তোমার বাবা তো সেটা চান না, তিনি চান তানি এ বাড়ির বউ হয়ে থাকুক। এটাই তো সমস্যা, এটাই তো সমস্যা। মানে ছেলের সঙ্গে ছেলের বউয়ের কোনো সম্পর্ক নেই, অথচ ছেলের বাবা বলছে যেন তার ছেলের বউ বাড়িতে এসে থাকে। তার মানে কি দাঁড়াচ্ছে? মানে দাঁড়াচ্ছে আমি যেন এই বাড়িতে না থাকি। হ্যাঁ, আচ্ছা আরিফ, তুমি আমাকে একটা সত্য কথা বলবে? তানিয়ার সাথে আমার সমস্যাটা কি সেটা জানতে চান তো? হ্যাঁ, তুমিও না তানিয়াও না, তোমরা কেউ বলছো না সেপারেশনের কারণটা কি? সেপারেশনের কারণটা যাই হোক আম্মা, তানিয়া যে বাড়াবাড়ি করছে, সে যে বাড়ি ছেড়ে চলে গেছে, তাতে তো বোঝা যায় যে প্রবলেমটা কার। কিন্তু তানিয়া যেরকম মেয়ে, তাতে তো আমি তানিয়াকে দোষও দিতে পারি না। তবে বলো বলো, তবে কি? মানে তানিয়া কাল রাতে আমাকে ফোন করেছিল। কি বলেছো? ভাইয়া, আই ভাইয়া, আই টাকা কি? আচ্ছা, ভাবি কি সত্যি তোর ফোনটা রিসিভ করেনি? করেছে। আশ্চর্য, তাহলে তুই বড় ভাইকে কেন বললি যে ভাবি ফোন রিসিভ করেনি? তাহলে কি বলবো আমি? ভাবি ফিদেলকে বাসায় দিয়ে যাবে না, আমরা যদি কেউ আনতে যাই তারপরেও দিব না। তাছাড়া আমার কি বলার আছে? লিল্লা, তুই বুঝতে পারছিস না, বড় ভাইয়া এখন যে কাণ্ডটা করবে তাতে আমাদের সবার লাইফ জাস্ট হেল হয়ে যাবে। যা, আম্মু ভাইয়াকে ডেকে বোঝাচ্ছে, বেশ কিছুক্ষণের মধ্যে ভাইয়ার মেজাজ ঠান্ডা হয়ে যাবে। তুই যা ভাবছিস তা হবে না, ভাই একটা ক্যাচাল বাঁধাবে, আমি বলে দিলাম। তুই এখনই ভাবির কাছে যা। আমি ভাবির কাছে যেয়ে কি করব? তুই যে ভাবিকে রিকোয়েস্ট করলে ভাবি নিশ্চয়ই ফিদেলকে ফিরিয়ে দেবে। কিন্তু আমিও তোর সাথে যাবো, চল। ও, কাউকে যেতে হবে না, তোকে কালকে রাতে বললাম না, আমি চাই ফিদেল ভাবির সাথে লন্ডন যাক। তানিয়া ফিদেলকে নিয়ে লন্ডনে যাবে, আর সেটা তুমি মেনে নিয়েছো? মেনে নিয়েছে কি নেই সেটা বিষয় না আরিফ। সেটাই বিষয় আম্মু, সেটাই বিষয়। আরে আমার কথাটা শোনো আরিফ, তোমার ছেলে একটা নতুন দেশ দেখতে যাচ্ছে, আর তাছাড়া ও তো 1 মাস স্কুল বন্ধ থাকবে, তুমি তাতে আপত্তি করছো কেন? খবরদার আম্মু, খবরদার। নো 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 আম্মু, খবরদার। তুমি এই কথা এখন বলতে পারো না। যখনই তোমাকে ফোন করেছি তখনই আমাকে জানানো উচিত ছিল তোমার। আরে বাবা, আমি তো সেটাই ভাবছিলাম যে আমি কি করে বলি। আরে কি করে বলি মানে? হাউ ফানি! কি করে বলি মানে কি? কাল রাতে তোমাকে ফোন দিয়েছে, তুমি বলছো সেটা এখন। আসলে তোমাদের উদ্দেশ্যটা কি? তোমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য মানে? উদ্দেশ্যটা কি বোঝো না? তানিয়া যে ফিদেলকে নিয়ে লন্ডনে যাবে সেটা তোমরা সবাই জানতে। সবাই মানে কি? কাদের কথা বলছো তুমি? তুমি কি মনে করেছো আমি জানতাম? অবশ্যই জানতে। তুমি হেল্প করেছো, তানিয়াকে হেল্প করেছো যেন ফিদেলকে নিয়ে সে লন্ডনে যায়। এই বাজে কথা বলবে না আরিফ। আমি কেন বলবো? তুমি 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 তানিয়াকে বলেছো যে লন্ডনে নিয়ে যেতে তুমি তাকে সাহায্য করবে। তারপর আখি আর আসিফকে দিয়ে জন্মদিন পালনের নামে ফিদেলকে ওর মায়ের কাছে পৌঁছে দিতে সাহায্য করেছো। তুমি সব জানতে। বলো, আমি কি ভুল বলছি? অবশ্যই ভুল বলেছো, আমি আর কিছুই জানতাম না। আর ফিদেলকে কেউ ওই বাড়িতে দিয়ে আসেনি।
ফিদেল নিচে থেকে বলেছে যে ও ওর মায়ের সাথে ওর বার্থডে পার্টি সেলিব্রেট করবে, তাই আসিফ ওকে ওই বাড়িতে দিয়ে এসছে। নো, আমি কিচ্ছু শুনবো না, আমি কারো কোনো কথা কিচ্ছু শুনবো না। তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, কনস্পিরেসি করছো, এবং সেটা আমি বেশ কদিন ধরে টের পাচ্ছিলাম। আম্মু, ও মা, তুমি কি বলছো? আমরা সবাই মিলে কেন তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করব, কনস্পিরেসি করব? কেন করব? কারণ তানিয়া তোমাদেরকে হিপনোটাইজ করেছে। তানিয়া যেভাবে চায়, যা যা চায়, তোমরা সবাই মিলে তাই তাই করছো। তানিয়া তোমাদের কাছে এক ধরনের দেবী। সে এসব কথা বলে কোনো লাভ নেই। আমার ফিদেলকে লাগবে, আমার লাগবে। কাল রাতে আমি তোকে জিজ্ঞাসা করলাম যে আমাকে নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা, সেটা জানলে তুই আমাকে জানা। কেন বললি না? ফিদেলকে যে বাড়ি থেকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র হচ্ছে সেটা তুই আমাকে কেন বললি না? জানিস না তুই কিছু? ভাইজান, আপনি আমারে খালি খালি দোষারোপ করতেছেন। বিশ্বাস করেন, আমি এগুলোর কিছু জানি না। আর ফিদেল বাবুরে কোথায় নিয়ে যেতেছেন? লন্ডনে নিয়ে যাচ্ছে, লন্ডনে। তুই একটা শয়তান, তুই সব জানিস। আমি সবগুলোকে বাড়ি থেকে দাঁড়াবো। জাস্ট ওয়েট, সবগুলোকে বাড়ি থেকে একদম ধাক্কা দিয়ে বের করে দেবো। ভাইজান, আপনি বললে তো বাড়ি থেকে চলেই যেতে হইব, কিন্তু বিশ্বাস করেন আমি জানি না। আর ফিদেল বাবুরে লন্ডনে নিয়ে যেতেছে, কে নিয়ে যেতেছে, এগুলোর কিচ্ছু আমি জানি না। ভান করিস আমার সঙ্গে। দাঁড়া, আগে ফিদেল বাড়িতে আসুক, তারপর আমি দেখাবো আমি কি জিনিস। আমাকে তো চিনিস না তোরা কেউ। দেখাবো। কত টাকা ভাড়া চেয়েছে? ৮,০০০ টাকা। ৮,০০০ তো ঠিকই আছে, তুই কনফার্ম করে দে। একটু প্রবলেম আছে বন্ধু। কি প্রবলেম? পুরো ছোট ফ্যামিলিকে ভাড়া দিবে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তো সেটা তুই আগে বলবি না? হাজব্যান্ড ওয়াইফ ছাড়া ভাড়া দিবে না, তো ভাড়া জেনে আমার লাভটা কি? তুই একটা কাজ কর বন্ধু, একটা বিয়ে করে ফেল। হ্যাঁ, তাহলে রুম ভাড়া পাবেন, নয়তো রুম ভাড়া পাবেন। আচ্ছা ঠিক আছে, আলগা উপদেশ দেওয়ার তোমার দরকার নেই। তুমি খুঁজতে থাকো যে ব্যাচেলর ভাড়া দিবে কিনা এরকম বাসা। রাখি। আখি, আসিফ, আখি। কি হলো ভাইয়া, ডাকছ কেন? কি হয়েছে ভাইয়া, ডাকলে কেন? আমার কি হয়েছে? কি হয়েছে সেটা আমার কাছে তোরা ভালো জানিস। আবার আমার কাছে জানতে চাচ্ছিস কি হয়েছে আমার? ভাইয়া, তোমাকে দেখতে অনেক টেন্স দেখাচ্ছে, তুমি একটু রেস্ট করো। রেস্ট? কিসের রেস্ট? কেন রেস্ট করব? আমাকে টেন্স দেখাবে, এটা তো স্বাভাবিক। আমার যে হার্ট ফেল হয়নি এটাই তো বেশি। ভাইয়া তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? সমস্যাটা কি সেটা বলো। এই তুই থাম, একটি কথা বলবি না তুই। সবকিছুর মূল হচ্ছে তুই। তুই সবকিছু জেনে বুঝে এই কাজটা করছিস। যে বাড়িতে থেকে বড় হয়েছিস, খাচ্ছিস যাচ্ছিস, সেই বাড়ির মতো এত রাগ। আচ্ছা ভাইয়া, এত বকাবকি না করে বলবা যে কেন আমাদের ডেকেছো? দেখ আখি, আসিফ, বোন আমার, ভাইয়া, মানে আমি যদি তোদের কাছে কোনো অন্যায় করে থাকি তোরা আমাকে ক্ষমা করে দে। মানে কি বলছো ভাইয়া? আসিফ, আমি যদি কোনো দোষ করে থাকি প্লিজ তোরা আমাকে মাফ করে দে। তারপরও তোরা আমার ফিদেলকে আমার কাছে এনে দে। ভাইয়া কুল ডাউন ভাই, প্লিজ কুল ডাউন। ফিদেল এমনি ফিরে আসবে, তুমি এখন অফিসে যাও। ফিদেল এমনিতে ফিরে আসবে? ফিদেল এমনিতে ফিরে আসবে? এমনিতে ফিরে আসবে ফিদেল? এই কি পেয়েছিস তোরা আমাকে? কি পেয়েছিস বল? ভাইয়া প্লিজ। তুই থাম, তোকে বলেছি না তুই কোনো কথা বলবি না। ফিদেলকে নিয়ে ওর মা যাতে লন্ডনে পালিয়ে যেতে পারে সে কারণে ফিদেলকে ওর মার কাছে দিয়ে এসে আমাকে বলছিস যে ফিদেল এমনিতে বাড়িতে চলে আসবে, এমনিতে চলে আসবে। ভাইয়া পালিয়ে যাওয়া মানে তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি কি বোঝাতে চাচ্ছি সেটা বুঝতে পারছিস না? নেকা, তোদের কি মনে হয়
ফিদেলের মা ফিদেলকে নিয়ে একবার যদি লন্ডনে যায় কোনোদিন সে ফিরে আসবে? নাকি হচ্ছিস? ভাইয়া তোমার কথাটা একদম ঠিক না। ভাবি ফিদেলকে নিয়ে লন্ডনে যাচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু সেটা মাত্র 1 মাসের জন্য। 1 মাস পরে ওরা ফিরে আসবে। তুই তানিয়াকে চিনিস? চিনিস তোরা তানিয়াকে কেউ? আমার চেয়ে বেশি চিনিস। ও তোদের সামনে একটা মুখোশ ধরে থাকে, একটা দেবী ভাব ধরে থাকে। ওর ভিতরে কি আছে, ওর মাথার মধ্যে কি আছে সেটা। ভাইয়া তোমার স্ত্রী সম্পর্কে তোমার একটা ধারণা হতেই পারে, কিন্তু আমরা ভাবিকে সেরকম কখনো দেখিনি। তুমি এখন কি বলতে চাচ্ছ? ভাবি ফিদেলকে নিয়ে লন্ডনে যাক এটা তুমি চাও না, যেতে দিবে না, তাই তো? কেন দেব? কেন 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 আমি আমার ফিদেলকে যেতে দেব? তোদের কি ধারণা একবার যদি আমাকে যেতে দেওয়ার পারমিশন দিই কোনোদিন ফিরে আসবে? আসবে ফিরে? তাহলে তুমি ভাবির সাথে কথা বলো, ভাবিকে বলো যে ফিদেল তার সাথে লন্ডনে যাক, সেটা তুমি চাও না। তোদের ভাবি আমার ফোন রিসিভ করে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ভাবিকে কল দিচ্ছি, তারপর তুমি কথা বলো। দেখ ট্রাই করে দেখ, দেখ ধরে কিনা। ওকে, ট্রাই করছি। তুমি আমার রুমে আসো। আসো। ভালো নেই, অনেক ঝামেলায় আছি। তোমরা সবাই মিলে যে ঝামেলা শুরু করেছো, আমরা পড়েছি বিপদে। ঝামেলায় আমরা সবাই আছি আখি। তুমি কেন ফোন করেছো বলো? তুমি তো ভাইয়ার ফোন ধরছো না। ভাইয়া তোমার সাথে একটু কথা বলতে চাই। তুমি কি একটু ভাইয়ার সাথে কথা বলবে? তোমার ভাইয়াকে বলো ও যেন চিৎকার না করে আমার সাথে। তোমার ভাইয়ার ধারণা আমি ওর মেড সার্ভেন্ট, কথা না বললেই মারতে আসবে, কথা বলতে গেলেই চিৎকার করবে, তো আমি তার সাথে কথা বলতে পারবো না। তুমি তাকে বলো সে যদি নর্মালি কথা বলতে চায় তাহলে আমি তার সাথে কথা বলবো। 1 মিনিট ভাবি, তুমি একটু হোল্ড করো। ভাইয়া, ভাবি বলেছে তুমি যদি ভাবির সাথে শাউট না করো তাহলে সে তোমার সাথে কথা বলবে। আচ্ছা ঠিক আছে, ফোন না, তার আগে বলো তুমি শাউট করবে না। ঠিক আছে, দে করবো না। তুমি নিজেকে কি মনে করছো তানিয়া? কি মনে করছো নিজেকে? আখি তোমাকে বলেনি চিৎকার করে কথা বললে আমি তোমার সাথে কথা বলবো না? তোমার সাথে কথা বলাই আমার উচিত না। তুমি যে মেন্টালিটির মেয়ে, সত্যি তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা হয়। আমাকে ঘৃণা হয় আরিফ? শোনো, তুমি বেশি বাড়াবাড়ি না করে ফিদেলকে 1 ঘন্টার মধ্যে আমার এখানে পৌঁছে দিয়ে যাবে, ওকে? আর কোনো কথা আমি শুনতে চাই না। ফিদেলকে নিয়ে আমি লন্ডনে যাব 1 মাসের জন্য, আম্মা তোমাকে বলেনি? আরে বলেছে, বলি তো আমি বলেছি ফিদেলকে তুমি দিয়ে যাবে। ফিদেলকে নিয়ে তুমি লন্ডনে কোথাও যেতে পারবে না। কেন যেতে পারবো না? ফিদেল তো আমারও ছেলে, ফিদেলকে নিয়ে আমি বেড়াতে যেতেই পারি। আমি ফিদেলের বাবা। ফিদেল কখন কোথায় কি করবে না করবে সেই ডিসিশন আমি নেব। আমার সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে, ওকে? তুমি ফিদেলকে বাড়িতে পৌঁছে দিয়ে যাবে, দ্যাটস ইট। কেন? সেই ডিসিশন তুমি দেবে কেন? এটাই হচ্ছে আমাদের সমাজের রীতি। বাবার সিদ্ধান্তে সন্তান চলবে, এটাই হচ্ছে এই সমাজের রীতি, ওকে? রীতি দেখিও না আরিফ, রীতি আমিও ভালো করে জানি। তুমি এত সহজে আমাকে বোকা বানাতে পারবে না। তুমি যে ফিদেলকে নিয়ে পালিয়ে যাচ্ছ সেটা বুঝতে আমার একটুকু বাকি নেই। আর ব্যাপারটা খুব খারাপ জায়গায় যাওয়ার আগে তুমি ফিদেলকে এখানে ফিরিয়ে দিয়ে যাও। ফিদেলকে নিয়ে আমি লন্ডনে যাব, তুমি আমাকে বাধা দিতে পারবে না, পারবে না, ব্যাস। তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো তানিয়া? চ্যালেঞ্জ আবার কি? আমি ফিদেলের মা, ফিদেলকে নিয়ে বেড়াতে যাব, এখানে চ্যালেঞ্জ দেখলে কোত্থেকে তুমি? ঠিক আছে, আমি ফোনটা রাখছি। আমিও দেখতে চাই তুমি কিভাবে ফিদেলকে নিয়ে লন্ডনে যাও। মামা, আর একটা পরোটা দেন আমার। এই তোরা তো পরোটা নিবি? কিলো না তুমি? না না, আমি এমনিতে একটা পরোটা খাই, তার উপরে আজকে 2টো পরোটা খেয়ে ফেলছি, টু মাচ। আমি একটা দেবো। তাহলে আমি আর বাদ যাবো মুখে, আমার একটা দিতে গো। ঠিক আছে। আর মামা, এখানে 3টা পরোটা হবে। আচ্ছা রন্টু, তুই একটা আজীব পোলা রে। কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? আসার পর থেকে শুধু খাচ্ছিস খাচ্ছিস আর খাচ্ছিস।
যে কমিটমেন্ট ছিল আসল কথা সেটাই তো ভুলে গেছিস। কি আজব রে বাবা। কমিটমেন্ট কোনটা জানি? ওই বেটাই ফাইজলামি করস ভাবলস না ওই যে তোর সামনে যে বসে আছেন যিনি আমি নিয়েছিস না এর লোক ইন্ট্রোডিউস করাই দিবি। ও সরি আরে ইন্ট্রোডিউস করানোর কি আছে, নিজের থেকে তোরা পরিচয় হয় না তাই তো হয়ে যায়। আচ্ছা তুই এত ইত্রামি কোত্থেকে শিখছস? আমরা কি অভদ্র পোলা পাই? হ্যাঁ আমাকে দেখছস কখনো নিজে যাইচ্ছা যে কোনো মেয়ের সাথে ইন্ট্রোডিউস হইতে? নিজে থেকে মেয়েদের সাথে পরিচিত হলে কি ছেলেরা অভদ্র হয়ে যায়? বাই দ্য ওয়ে, আমি লোরা, 3rd ইয়ার আছি পল সায়েন্সে। আমার নাম মোহিত, ফাইনাল ইয়ার। আর তুই যে ওই যে জিনাইদার খাইসটা পোলা তা হেডেও ক ইয়ে দেখছেন কিরকম আঞ্চলিকতা নিয়ে কথা কয়? মানে আচ্ছা আপনি কন ঝিনাইদার ছেলেরা কি খাষ্ট হয়? মানে এই জেলার মতো এত স্মার্ট পোলাপান আমার মনে হয় আর কোথাও নেই। ঝিনাইদার ছেলেদের সম্পর্কে আমারও কিন্তু খুব বেশি ভালো ধারণা নেই। বুঝছো বাবা, খালি আমরাই তোমার কইনা দেখছো, উনিও কিন্তু তোমার বুঝে গেছে। আচ্ছা এই ঝিনাইদার ছেলেদের নিয়ে আপনার এরকম ব্যাড ইমপ্রেশনের কারণটা কি একটু জানতে পারি? এই এত কারণ জানার কি দরকার আছে? এই জুয়েল তুই তোর পরিচয় বলতো। ও আমি হচ্ছে জুয়েল রহমান, সোশিওলজিতে পড়ছি, ফাইনাল ইয়ার। কোন ডিস্ট্রিক্টে সেটা তো বললেন না। ডিস্ট্রিক্ট না হয়ে আমার কথা থেকেই আপনি গেস করে নেবেন। আসলে এই লোরা ভার্সিটিতে ওই একমাত্র পোলা যে এখন পর্যন্ত আঞ্চলিকতায় ঘুষাতে পারেনি, এখনো নেটিভ ডায়ালগটাই কথা বলে। নেটিভ ডায়ালেক্টে তো আপনারা 3 জনই কথা বলেন রন্টু ভাইয়া, 3 জনই সমান খ্যাত, একেবারে জন্মের খ্যাত। রন্টু তুই কার সাথে পরিচয় করে দিলি? উনি তো যা নয় তাই মুখের উপর বলে দিচ্ছে, একেবারে মানে উল্টো পাল্টা কথা ফ্রি স্টাইলচারে বলে। সরি ব্রো, ডোন্ট মাইন্ড। আসলে আমি নিজে একটা ডোন্ট মাইন্ড ফ্যামিলি থেকে এসেছি তো, তাই ফ্রি স্টাইলে কথা বলতে পছন্দ করি। আরে ভালো, আবার খুব ভালো, মানে আই লাইক ডোন্ট মাইন্ড ফ্যামিলি থেকে আসা মেয়ে, মানে ফ্রি স্টাইলে কথা বলা মানে আমি খুব পছন্দ করি আর কি। বিন্দাস, থামস আপ ব্রো। তানিয়া একবারের জন্য বাইরে চলে যায়, আমার কি অবস্থা হবে তুই বোঝার চেষ্টা কর প্লিজ। ওয়ালাইকুম সালাম। বসো না। আমু ওর নাম হচ্ছে রিপন, আমার সঙ্গে একসঙ্গে কলেজে আমার পড়তাম আর কি। ও এয়ারপোর্ট ইমিগ্রেশনে আছে আর কি, তো আমাকে একটা হেল্প করার জন্য ওকে ডেকেছে। তো ও তোমার কি হেল্প করবে? তানিয়া যাতে ফিদেলকে নিয়ে লন্ডন যেতে না পারে সে ব্যাপারেও আমাকে হেল্প করবে। ও তাহলে তো ভালোই হলো। আমরা তো আসলে ওকে কোনো হেল্প করতে পারছি না। আমি একটু আগে তানিয়াকে ফোন করেছিলাম, তানিয়া বললো যে ও নাকি কোনো অন্যায় করছে না। এটা অন্যায় না, শুনলি রিপন, শুনলি? এটা অন্যায় না। আরে বাবাকে না জানিয়ে তার সন্তানকে নিয়ে মানে বিদেশ চলে যাচ্ছে, সেটা কোনো অন্যায় করছে না। আরে বাবা এটা তো অন্যায় না, এটা তো অপরাধ। মানে তুই বললি না যে তুই ভাবিকে ফোন দিয়েছিলি, ভাবি তোর কাছে বলেছে যে ফিদেলকে নিয়ে ভাবি লন্ডন যাচ্ছে? আসলে এটাই তোকে জানানো বলে ধরে নিতে হবে। আরে সে তো আমি আখির ফোন দিয়ে ফোন করিয়েছিলাম বলে। আর সে যাই হোক, তোকে জানানো হয়েছে। এখন কথা হচ্ছে জানবার পরে তুই ফিদেলকে নিয়ে লন্ডনে যাওয়ার জন্য অনুমতি দিচ্ছিস কিনা। আমি কোনো অনুমতি দেইনি এবং কোনোদিন দেব না। হ্যালো ভাইয়া, আরে শোন, বল। আমি তোকে বলেছিলাম না বড় ভাইয়া ওই ব্যাপারটা নিয়ে বিশাল একটা কাণ্ড পাকাবে। লিভিং রুমে গিয়ে দেখ কাকে ডেকে এনেছে। কাকে? রিপন ভাইয়া। রিপন ভাইয়ের কথা মনে আছে? মনে থাকবে না কেন? ভাইয়ার জানের দোস্ত, পুলিশে চাকরি করে। কেন ডেকে আনেছে সেটা বুঝতে পারছিস তো লীল ভাইয়া? ভাইয়া কি ভাবির এগেইনস্টে থানায় কেস ফাইল করবে নাকি? আমি কিচ্ছু জানি না, কিন্তু এতদিন পর হঠাৎ করে রিপন ভাইয়াকে এখানে ডেকে আনার মানে বড় ভাইয়া কোথাও না কোথাও কোনো ঘুটু পাকাচ্ছে। পাকাতে দে, নিজের কষ্ট নিজেই পাবে ভাইয়া, আমাদের কি? আমাদের তো কিছু না, তুই এখন গিয়ে ফিদেলকে নিয়ে ভাইয়ার হাতে বুঝিয়ে দে, ব্যাস সব ঠিক হয়ে যাবে। আমি সেটা কিছুতেই করতে পারবো না। আমিও ব্যাপারটাকে চ্যালেঞ্জ হিসেবে নিলাম, দেখি ভাইয়া ফিদেলের লন্ডন যাওয়া কিভাবে থামায়। তুই আসলে একটা উন্মাদ। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি। সালাম রিপন ভাই,
ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আপনাকে প্রায় 10 বছর পরে দেখলাম। হ্যাঁ, খালাম্মা যখন ছিল তখন তো রেগুলারই আসা হতো। খালাম্মা গ্রামে চলে যাওয়ার পর এখন আর আসা হয় না। সরি আন্টি, আপনি কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করিনি। কেন মনে করব বলো? আসিফ, তুই কি বেরোচ্ছিস? হ্যাঁ ভাইয়া, আমি বের হব। তাহলে তুই তো ভাবির অফিসে একটু দেখা করে যাস। ওকে জানিয়ে দিবি যে ফিদেলকে নিয়ে সে যাতে কোনোভাবে ইমিগ্রেশন ক্রস করার চেষ্টা না করে, বিকজ আমি ইমিগ্রেশনে ইনফর্ম করে রেখেছি সে কোনোভাবেই ফিদেলকে নিয়ে বেরোতে পারবে না। কি রিপন ভাইয়া, ভাবিকে আবার আটকে দিবেন নাকি? কি করব? তোর ভাই যদি কমপ্লেন করে, আটকানো ছাড়া আর কোনো ওয়ে নেই। তাহলে তো আর ফিদেলকে নিয়ে ভাবির যাওয়া হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ভাবিকে আমি বিষয়টা জানিয়ে দিব। রিপন ভাইয়া, আসি আমি। আম্মু বেরোচ্ছি। হ্যাঁ। আচ্ছা রিপন বাবা, তুমি বসো, আমি তোমার জন্য একটু নাস্তা পানি নিয়ে আসি। না না, খালাম্মা এসবের কি দরকার, আমি এখন বেরোবো। আরে এতদিন পরে এসছো, বেশি কিছু না, অল্প কিছুর আয়োজন করবো, বসো। আচ্ছা দোস্ত, তুই আমাকে পুরো ঘটনাটা একটু খুলে বলতো। কি কাজ শুনি? আরে এখন বলা যাবে না, একটা জরুরি কাজ। চল চল চল। হ্যাঁ, তোমার কাজ তো একটাই মাম্মা, আখির জন্য কান্দা মরা। আখি তোমার 2 পয়সার দাম দেয় না, দূর দূর করে তাড়ায় দেয়। আর সারা দিন তুমি কি করো? সেই আখিরে নিয়ে একটার পর একটা কাহিনী তৈরি করো না? আখিটাকে? গুড কোশ্চেন। আখি হইতেছে একটা পাখি, যে এডাল থেকে সেডাল যায়, ঘন ঘন নেচড়ায়। আজব তো। আরে হ্যাঁ, আজব। এই আজব বলে আখি সম্পর্কে বলা মহা ডিফিকাল্ট। ঘটনা হচ্ছে, আখি হচ্ছে একটা মেয়ে, যে মেয়ের সাথে আমার বন্ধু জুয়েলের প্রেম ছিল। ও, তার মানে ওনার এক্স গার্লফ্রেন্ড? না না, মানে আপনি ওদের কথায় কান দিবেন না। ওদের জন্মই হয়েছে আজেরা কথা বলার জন্য, বুঝছেন? আসলে আকি হচ্ছে আমার কারেন্ট, মানে ওয়ান অ্যান্ড অনলি গার্লফ্রেন্ড। মোহিত ব্রো, আপনারা দুজনে কিন্তু খুব খারাপ করেছেন। বন্ধুর কারেন্ট গার্লফ্রেন্ডকে আপনারা এক্স গার্লফ্রেন্ড বলছেন। নো 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 নো, আমি তো এক্স বলিনি, এক্স বলেছেন আপনি। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে প্রেমটা এই নিবু নিবু করতেছে, মানে নিবু নিবু করতেছে, মানে প্রেমের বাতিটা নিভে নিভে যায় আর কি, মানে যায় আর কি, মানে কি, মানে নিভে গেছে, কিন্তু আমার বন্ধুটা বিশ্বাস করে না। সো স্যাড। এই সময় ছেলেদের না মেন্টালি সাপোর্ট দরকার। মোহিত ব্রো, আপনারা দুজনে কিন্তু ওনাকে একটু কষ্ট দিবেন না। সো হেল্পলেস নাও। ওকে ইলোরা, তুমি যখন বলছো তখন অবশ্যই আমরা ওকে কষ্ট দিব না, তবে তুমিও কিন্তু ওর জন্য একটা কিছু করতে পারো। কি? এই যেমন ধরো, তুমি ওকে মেন্টালি সাপোর্ট দিতে পারো, যাতে করে ও আখিকে দ্রুত ভুলে যেতে পারে। একটা মানবিক ব্যাপার না? তুমি অনেক সুন্দর হয়ে গেছো আখি, অনেক সুন্দর। যেই লোক তোমাকে খ্যাত বলেছিল, সে যদি এখন তোমাকে দেখে একদম হা হয়ে যাবে। এক কাজ করো, নিজের কতগুলো ছবি তুলে তোমার ভাইয়াকে পাঠাও, যাতে সে তার কলিগকে তোমার ছবিগুলো দেখায়। ওই লোক যদি এখন আমার ছবি দেখে, তাহলে বুঝতে পারবে আমি কতটা সুন্দরী হয়ে গেছি। এখনই তোমার ছবি তুলো আখি, এখনই সেলফি তুলো।
ওকে গাইস, তাহলে বিলটা সেটেল করে ফেলো। ইলোরা, আমরা ভেবেছি যে আজকে 3 জন মিলে তোমাকে ব্রেকফাস্ট করাবো, কিন্তু 3 জন তো বিল দেওয়া পসিবল না। সো তুমি যার নাম বলবে সেই ব্রেকফাস্ট বিল দেবে। আমি বলবো কেন? আশ্চর্য। না, আমরা 3 জনই রেডি আছি, তবে তুমি যাকে বিল দিতে বলবে, যার বিল তুমি অ্যাকসেপ্ট করবে, সেই বিল দেবে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি চাই মোহিত ব্রো। ইয়েস। না না না, জুয়েল ব্রো। ইয়েস। জুয়েল ব্রো হলে মন্দ হয় না। আমি তো এমনি ঝামেলায় আছি, মানে থ্যাঙ্কস ইলোরা। থ্যাংক ইউ কেন রঞ্জু ভাই? আমি তো এখনো বলা শেষ করিনি। বলা শেষ করেননি মানে কি? বলা শেষ করেননি তো বলেন, এখন বলেন। বলেন। আপনি আপনি বিলটা দিবেন। কেন আমি দেবো কেন? কারণ আপনি ছিনাদার ছেলে। আপনি তো একটু আগে বলেন ছিনাদার ছেলেরা একটু ইয়ে হয়। ব্যাস ইলোরা, আর বলতে হবে না। মামা মোহিত, মানে তুমি হচ্ছে আমাদের ভিতরে সেই সৌভাগ্যবান তাগড়া যুবক যে নাকি ইলোরার মতো এত সুন্দরী একটা মেয়েকে নাস্তা খাওয়ানোর সৌভাগ্য অর্জন করেছো। মানে তুমি বিলটা দিয়ে দাও। এটা আপনি কি করলেন ইলোরা? বন্ধু রন্টু, এটা তো হওয়ার কথা ছিল না। এটা হওয়ার কথা ছিল না মানে কি? কি বলতে চাস তুই? প্লিজ মামা, আর কাবার দেওয়ার চেষ্টা করো না। আমার যা বোঝা শেষ। তোমরা 2 জনে মিলা আমার বাটে ফেলতে চাইছিলে, তাই না? বিশ্বাস কর। তোকে বিশ্বাস করবো না? তোকে বিশ্বাস করার চাইতে কলসি নিয়ে যমুনায় ঝাঁপ দেওয়া ভালো। তোরা 2 জনে মিলে আমার বাটে ফেলার প্ল্যান করছিলি। মিস ইলোরা যদি আমাকে হেল্প না করতো তাহলে তো আমি পুরাই বাটে পড়ে গেছিলাম। থ্যাংক ইউ মিস ইলোরা, থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ মিস ইলোরা, থ্যাংক ইউ। মামা বাংকি ডাকিস না কেন? বিল নিবে না? এই বাবা, বিল নিয়ে যাও। আরে ডাক। হ্যাঁ ভাবি, ভাইয়া তো খুব ভেজাল করতেছে। হ্যাঁ, আজ সকালে তোমার ভাইয়ার সাথে আমার কথা হয়েছে। আমি ওকে বলে দিয়েছি যে আমি ফিদেলকে নিয়ে লন্ডনে যাচ্ছি 1 মাসের জন্য। ওটা বলেই তো ক্যাচালটা বাঁধিয়েছো তুমি। ওকে বলতে হবে না? কি আশ্চর্য! তাছাড়া তোমাদের কাছ থেকে তো সে জানতোই। না না, আমি তা বলছি না। আমি বলছি তোমার অন্য একটা লাইন নেওয়া দরকার ছিল, যাতে ভাইয়া তোমাকে ডাউট না করতো। ভাইয়া তো এখন তোমার যাওয়া বন্ধ করার প্ল্যান করছে। তাই নাকি? তো তোমার ভাইয়া কি প্ল্যান করছে? ভাইয়ার বন্ধু রিপন ভাইয়ের কথা মনে আছে তোমার? উনি এখন এয়ারপোর্টের ইমিগ্রেশন ইন্সপেক্টর। উনি চাইলে দেশের বাইরে যাওয়া হবে না তোমার। তোমার ভাইয়া এসব কি শুরু করলো বলো তো? তোমরা কেন বোঝাতে পারছো না যে আমি রিয়েলি 1 মাসের জন্যই লন্ডনে যাচ্ছি? উনাকে কিছুতেই বিশ্বাস করানো যাবে না। উনি কাউকে বিশ্বাস করে না এখন। ভাবি, তুমি ফিদেলকে নিয়ে লন্ডন যাওয়ার প্ল্যানটা মাথা থেকে ঝেড়ে ফেলো। ওকে লন্ডনে নিয়ে যেতে চাইলে অনেক কেচাল হবে। প্রায় 2 বছর হতে চলল ফিদেলের সাথে আমি একান্তে সময় কাটাতে পারিনি। আমি যে ওর মা, সেটাই তো ফিদেল ভুলতে বসেছে। সো ওকে নিয়ে আমার এই সময়টা কাটাতেই হবে আসিফ। প্লিজ ভাবি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এমনিতেই বাসায় আমাকে নিয়ে একটা ক্যাচাল অলরেডি শুরু হয়ে গেছে। তার মধ্যে বাবা চলে গেছে গ্রামের বাড়িতে। এখন যদি তোমাকে নিয়ে একটা ঝামেলা হয় ফিদেলকে নিয়ে, তাহলে কি হবে বুঝতে পারছো? আমি কিন্তু তোমার উপর অনেক ডিপেন্ড করেছিলাম আসিফ। ভেবেছিলাম যেভাবেই হোক তুমি অন্তত একটা কিছু করতে পারবে, তোমার ভাইয়াকে বোঝাতে পারবে। ভাবি, আমার জন্য এটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, পারবো বলে মনে হয় না। তারপর তুমি যখন বলছো, তাহলে আমি অন্যভাবে ট্রাই করে দেখতে পারি। প্লিজ আসিফ, তাই দেখো, এটুকু করো আমার জন্য প্লিজ। আমি পারবো সেই কথা দিচ্ছি না ভাবি, তবে আই ট্রাই মাই বেস্ট। আমি তোরে কেমনে ফাঁসাইলাম? বেশি চালাকি করো না মামা, বুঝছো? বেশি চালাকি করো না। তুই যদি তোদের না বলতিস তাহলে বিল দেওয়ার সময় আমার নামটা কেন করলো এটা বল। আরে
মামা আসলে বিষয়টা হয়েছে কি, আমি কিন্তু ইলোরারে বোঝায় কইছি যে আমরা দুজন মিলে জুয়েলের বাটে ফেলতে চাই, যে কারণে নাস্তার বিলটা উঠার সাথে সাথে যেন হয় জুয়েলের নামটা কয়। তাহলে ওই মেয়ে আমার নাম কইলো কেন? সেটা আমি কেমনে কমু? নিশ্চয়ই তোর ইলোরা পছন্দ করছে, সেই জন্য তোর নাম কইছে। এরকম পছন্দের আমার দরকার নেই। আমার পকেটে মাত্র কয়টা টাকা ছিল, এই কয়টা টাকা দিয়ে আমি সারা মাস চলবো। তোর জন্য ওই কিছু টাকা আমি মারা খেলাম। প্লিজ মামা, আমার দোষ দিস না। আমি ওরা পরিষ্কার করে জুয়েলের নাম কইতে কইছি। আমার মনে হয় কি উল্টাও হইতে পারে। আরে ইলোরা কইলো না যে ঝিনাইদার পুলাগো সম্পর্কে ওর ভালো ধারণা নাই, সেই রাগ থেকেও তো কইতে পারে। একটা নতুন মেয়ে এসে আমার এমন বাটে ফেললো, জীবনে কোনোদিন কেউ আমার বাটে ফেলতে পারে নাই। মাফ করে দাও মামা, আরে মাফ করে দাও। জুয়েল রে মৌকা মতন আর একটা বাটে ফেলায়া তোমার টাকা পয়সা সব উসুল করে দেবো না। ইলোরারে দিয়ে কাজটা করাইতে পারলে জুয়েল আমাদের হাতের মুঠোয় চলে আসবে। দেখো ওই জুয়েলরে ফাঁসাতে গিয়ে তোমার ইলোরা যাতে আমারে না ফাঁসিয়ে দেয়, একটু কেয়ারফুল থেকো। তোমার ওই ইলোরারে কিন্তু আমার বেশি ভালো লাগে নাই, বুঝতে পারিস? ইলোরা আমার কেন করতেছিস? ইলোরার সাথে কি আমার রিলেশন নাকি? এই তোর সাথে ইলোরার রিলেশন কি না সেটা আমি কি করে কব? তুই যা বলতেছিস সে তাই করতেছে, তুই যেখানে নিয়ে যাচ্ছিস ও সেখানে যাচ্ছে, তাইলে? তাই বলে কি সেটা প্রেম নাকি? প্রেম না হলেও প্রেম হতে কতক্ষণ মামা? না মামা, ইলোরা ইজ নট মাই কাপ অফ টি। এই টাইপের মেয়ে আমার পছন্দ না। আমার অবশ্যই একটু বালকি টাইপের মেয়ে পছন্দ। আরে মামা, সিলিম মায়া বালকি হইতে কতক্ষণ? তুমি মনে হয় এই বিষয়ে খুব অভিজ্ঞ। কবে থেকে ভাড়া হবে? ফ্ল্যাট খালি আছে, চাইলে আজকে উঠতে পারেন। ভাড়া কবি জানেন নাকি? না, সেইটা আমি জানি না, মালিক জানে। মালিকের সাথে কথা বলতে হবে। মালিক বাড়িওয়ালা কই থাকে? বাড়িওয়ালা দোতলায় থাকে। তবে আপনারা কি হাজবেন্ড ওয়াইফি? ওয়াইফি? ওয়াইফি কি? ওইফি মানে বুঝলেন না? মানে পরিবার, পরিবার, স্ত্রী। ওয়াইফ না, আমরা হাজবেন্ড ওয়াইফ না। তাহলে বাড়িওয়ালার সাথে দেখা করে কোনো লাভ হবে না, ব্যাচেলর ভাড়া দিবে না। ধরেন যদি আমরা হাজব্যান্ড ওয়াইফ হই তাহলে? ধরেন আবার কি, উনি তো বললোই যে আপনার হাজবেন্ড ওয়াইফি না। তাই না? আসি তাই, চলো লোকরা। প্লিজ জুয়েল, আমার একটা কথা একটু বোঝার চেষ্টা করো। ভালোবাসার মতো মুড না আমার এখন একদম নেই, বিলিভ মি। তোমার কথা শুনে মনে হইতেছে কি মানুষের যখন জ্বর হয় তখন তার মুখে কোনো স্বাদ থাকে না, তখন সে কোনো কিছু খাইতে পারে না। তোমার সেরকম প্রেমে অরসি হয়েছে। এক্স্যাক্টলি, আমার এখন আর প্রেম ভালোবাসা করতে ইচ্ছা করে না। হঠাৎ কেন এমন হলো আকিব? তুমিই তো আমাকে আস্তে আস্তে ভালোবাসার পথে টাইনা নিয়ে আসলা। আমি তো জাস্ট তোমার সাথে টাঙ্কি মারতে চাইছিলাম, পোলাপান যেরকম করে আর কি। কিন্তু তুমি তো আমার কেমন যেন জড়ায় ফেললা। এইসব কথা এখন বলার কোনো লাভ নেই জুয়েল। আমি ভালোবাসার ইন্সপিরেশন হারিয়ে ফেলেছি। আই লস্ট এভরিথিং। তাহলে আমার কি হবে? তোমার কি হবে মানে? তুমি একটা ইয়াং ছেলে, যদিও তোমার চেহারাটা একটু ধান্দাবাজ টাইপের, তারপরে মেয়েরা তোমাকে দেখে পছন্দ করবে। সো নতুন কোথাও ঝুলে পড়ো। এটা তুমি বলতে পারলা কি আমি ধান্দাবাজ? আমি তোমারে ছাড়া অন্য কোনো মায়ের সাথে কেমনে ঝুলে পড়বো, এটা তুমি কেমনে ভাবলা? দেখো জুয়েল, তোমাকে আমি একটা সত্যি কথা বলি, আমি কিন্তু তোমাকে একদম ঠকাতে পারবো না। আমি একটা খ্যাত মাই, আমার চেহারাটা দেখো পুরো গ্রাইম মা। তুমি কত স্মার্ট একটা পোলা, লোকজন আমাদের দেখলে বলবে আমরা মিসম্যাচ, মানুষ তোমাকে নিয়ে ফান করবে। তুমি আমাকে ভুলে যেতে না পারলেও অ্যাট এনি হাও আমি তোমাকে ভুলে যাব। আমার জন্য লোকজন তোমাকে নিয়ে ফান করুক, সেটা আমি একদম চাই না। এই হচ্ছে তোমার এখনকার ঘটনা? বারে আখি বাহ, আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি জগতের সবচেয়ে কুৎসিত মেয়েটাও হও
তাও আমি তোমাকে ভালোবাসবো, আমার কারো কথায় কিচ্ছু যায় আসে না। ও তার মানে তুমি মেনে নিলা যে আমি খ্যাত, আমি গাইয়া? না না, আমি মেনে নেইনি। তুমি তো নিজে মুখে বললা যে আমি যদি দুনিয়ার সবচেয়ে কুৎসিত মাইয়া হই তাও তুমি আমাকে ভালোবাসো, তার মানে আমি কুৎসিত? যাও। তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি বলছি যে তুমি যদি কুৎসিত হও, তুমি তো বললে তুমি খ্যাত গাইয়া, তাই বলছি। চুপ থাকো, একদম চুপ থাকো। তুমি আসলে কি বলেছো আর সেটার আসল মিনিং কি এটা আগে আমি ভেবে বের করি, তারপর তোমার সাথে কথা। এখন এখান থেকে দূর হও, যাও যাও, দূর হও, যাও বলছি, যাও। আচ্ছা ঠিক আছে। আরে কবির যে, এসো এসো এসো, বসো। কি অবস্থা, শুটিং শেষ? জি আরিফ ভাই, শেষ। সামান্য একটু প্যাচ ওয়ার্ক বাকি আছে, শ্যামলীতে ডেট পেলেই করে ফেলবো। কিন্তু শ্যামলী যে বললো শুটিং শেষ, ওর কাজ শেষ। সেটা আমি ওনাকে বলেছিলাম, কিন্তু ভাই একটা কন্টিনিউটি প্রবলেম হয়ে গেছে। আই মিন এডিটিংয়ে বসে আমি দেখলাম। আপনি তো জানেন অ্যাডের কাজে এটা হওয়া খুবই স্বাভাবিক। হ্যাঁ সেটা জানি, কিন্তু কন্টিনিউটি দেখার তো ওখানে লোক ছিল তো। এত বড় একটা ভুল কি করে হলো? তোমরা প্রফেশনাল মেকার, তোমাদের কাজে যদি এত বড় ভুল হয়, মানে এটা তো অনেক চিন্তার বিষয় কবি। অ্যাকচুয়ালি কন্টিনিউটি যে দেখে তার কোনো দোষ নাই। শ্যামলীদি তো নতুন পারফর্মার, উনি বুঝে উঠতে পারেনি। ক্লোজ শটে উনি কোয়ার্টিস্টের কাঁধে হাত দিয়েছেন, মিড লগে কোনো হাত নেই। জাস্ট 1 ঘন্টা কাজ করলে শেষ হয়ে যাবে। শ্যামলী অফিসে এই পরিমাণে বিজি থাকে, ওকে 1 ঘন্টা ছাড়া তো মানে, আর এই কন্টিনিউটি ভুলটা তো অন্য করে হতে পারতো, তাই না? একটা ভুল হয়ে গেছে, কি করবো বলেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন শুটিংটা কবে করতে চাও সেটা বলো। কালকেই করতে চাই। শ্যামলীদি বাসা থেকে একদম শুটিং স্পটে চলে আসবেন, শুটিং শেষ করে আপনার অফিসে ফিরে আসবেন। আচ্ছা ঠিক আছে, দেরি হয় না যেন সেটা দেখবে। দেরি হবে না ভাই, আপনি নিশ্চিন্তে থাকেন। আর ভাই আমার ওই সেকেন্ড লোডের চেকটা শুটিং শেষে যেটা দেওয়ার কথা ছিল। আরে বাবারে, তুমি তো শুটিংটাই শেষ করতে পারলে না, প্যাচ ওয়ার্ক এখনো বাকি, এর মধ্যে চেক চাচ্ছ কেন? ওটা তো বস কালকে শেষ হয়ে যাবে। তাহলে কালকে কাজটা শেষ করে তারপরে চেক নিতে আসো। এখন তুমি কাজ শেষ না করে আমি যদি তোমার নামে চেক ইস্যু করে দিই, তাহলে বস আমাকে ঝাড়ি দেবে না? কি যে বলেন আরিফ ভাই, আপনি তো এখানকার বস, আপনাকে আবার কে ঝাড়ি দিবে? আমি বস হচ্ছে আমার সেকশনে, আমার উপর আরো 3টা বস আছে, বুঝতে পারছো? কিন্তু আরিফ ভাই টাকাটা যে আমার খুব লাগতো, একটা কাজে ফেসে গেছি, টাকাটা পেলে বহুত উপকার হতো। আরে বাবা এভাবে বলছো কেন কবি? বললাম তো পারবো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার উপরের যারা বস আছে তারা ইদানিং খুব টাইটের উপরে রাখছে আমাকে। সো জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, দ্যাটস ইট। ঠিক আছে, আপনি না পারলে তো আর কিছু করার নেই। আসি আরিফ ভাই, বাই। ঠিক আছে। আমি তোমাকে কি বলেছিলাম? তুমি বলেছিলে তুমি খ্যাত গাইয়া তুমি যোগ্য নাও। আর তুমি আমাকে কি বলেছিলে? আমি বলেছি তুমি যাই হও, তুমি যদি পৃথিবীর সবচেয়ে কুৎসিত মেয়ে হও, তাও আমি তোমাকেই ভালোবাসবো। জি না, কথাটা তুমি একদম ঠিক বলনি। কোনো কুৎসিত মেয়েকে ভালোবাসার মতন ভালো ছেলে তো তুমি না। মোটামুটি সুন্দর চেহারার মেয়ে ছাড়া তোমার প্রেম করারও কথা না। এই জন্যই তো আমি তোমাকে ফটকাবাজ বলি। আর কোনো কুৎসিত মেয়েকে তুমি ভালোবাসলেও ভালোবাসতে পারো যদি সেই মেয়ের বাপের এত টাকা থাকে। এই জন্য আমি তোমাকে ধান্দাবাজ বলি না, তুমি একটা ধান্দাবাজ। আচ্ছা মুশকিল তো, তুমি যেভাবে কথা বলছো তাতে মনে হচ্ছে আমি ওয়ার্ল্ডের বর্ন ক্রিমিনালদের গডফাদার। থাকার বলতে হবে না, আমার এখন ভালোবাসার রুচি নেই, প্রেমের অরিজিনাল টেস্ট আমি পাচ্ছি না। তুমি এখন আমার সামনে থেকে যাও প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার যখন ভালোবাসার রুচি ফিরবে, প্রেমের টেস্ট পাবে, তখন তুমি আমাকে ডেকো। জি না, আমার কখনোই ভালোবাসার রুচি আসবে না। আর প্রেমের অরিজিনাল টেস্ট আমি অনেক আগেই ভুলে গেছি। তোমাকে আমার সামনে থেকে যেতে বলেছি, তুমি যাও, এক্ষুনি যাও। ওকে ওকে, তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না, বাই।
আয় উঠ। দাঁড়া দাঁড়া। কি? ওহো, জাস্ট মিনিট, ভাইয়া ফোন করেছে। হ্যাঁ তো ধর। হ্যাঁ ভাইয়া বলো। তোর ভাবির ওখানে গিয়েছিলি? হ্যাঁ গিয়েছিলাম, প্রথমে ফোন করেছিলাম, তারপর ভাবির অফিসেও গিয়েছি। কি কথা হলো? ভাইয়া বাসায় এসে বলি, ভাবি একটা প্রস্তাব দিয়েছে। কি প্রস্তাব? এটা তো রাস্তায় দাঁড়িয়ে বলতে পারবো না, আমি এখন আমার জন্য বাসা খুঁজছি, বাসায় এসে তারপর বলি ভাইয়া। এই শোন শোন, ফিদেলকে নিয়ে যে এয়ারপোর্ট পার হতে পারবে না সেই কথা তোর ভাবিকে বলেছিস? হ্যাঁ বলেছি। শুনেও কি বলেছে? ভাইয়া বললাম তো, ভাবি শুনে একটা প্রস্তাব দিয়েছে, তুমি যদি সেটা শোনো আর কোনো সমস্যা থাকবে না। এখন আমি রাখলাম, বাসায় এসে কথা বলবো। ভাবি কি প্রস্তাব দিয়েছে? আরে দূর, কোনো প্রস্তাব দেয়নি, ভাইয়াকে জাস্ট থামানোর জন্য কথাটা বললাম। খুব পেজগির মধ্যে আছি এটা নিয়ে। হ্যাঁ আমি জানি তো, বলছিলাম না তোকে, তোর যে স্বভাব, তোর পেজকে থেকে কোনো রক্ষা নাই। তুই একদম পদে পদে চিপায় পড়বি, তুই ধরা খাবি সব সময়। আরে এমনিতে একটা ঝামেলার মধ্যে আছি আর তুই আমাকে অভিশাপ দিচ্ছিস। শোন, শকুনের দোয়া গরু মরে না কখনো। শোন, তুই না তো ভাব নিস না, বুঝছিস না? তোর জন্য শকুনের দোয়া লাগবে না, তোর যা স্বভাব তুই তোর নিজের জন্য প্যারায় পড়বি। হ্যাঁ, এখন তো আমাকে পাত্তা দিচ্ছিস না, কিন্তু একটা সময় আসবে তখন তুই আমাকে বলবি, এই আসিফ, এই দৃঢ় হচ্ছে তার যুবক, এর সাথে আমার একদিন পরিচয় ছিল, সেটা তুই গর্ব নিয়ে বলবি। ওরে আমার চান্দুরে, আমার কি গর্ব হইছে, বহুত কথা বলছে, এখন চল। কোথায় যাবি চল? আরো দুইটা বাসা দেখতে হবে। হ্যাঁ ঠিক আছে চল, আমি আর কিচ্ছু বলবো না, আমি একদম চুপ। তুই যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। এক মাসের জন্য উনি ওনার ছেলেকে নিয়ে যাবে, আমি তো তাতে কোনো সমস্যা দেখি না, একদম না। একদম না? না কিন্তু আজও একটা মেয়ে, তুমি কেন বুঝতে পারছো না? ফিদেলকে নিয়ে যখন এক মাসের জন্য সে যাবে, তখন তো সে দেশে ফিরবে না, কখনোই ফিরবে না। হ্যাঁ আমি অবশ্য সেটা ভাবিনি, সেটা হলো তো সমস্যাই। যাক, তবু তুমি বুঝলে। কাল রাতে আমি তোমাকে অনেকবার ফোন দিয়েছি, মানে একটু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তোমার ফোন এত বিজি এত বিজি। কাল রাতে আমার ফোনে একটা প্রবলেম হয়েছিল, আরো দু একজন বলল ফোন করে নাকি আমাকে পায়নি। এখন কি মোবাইলটা ঠিক হয়েছে? হ্যাঁ, আমাদের অফিসের আইটির রাহাত ঠিক করে দিল। আচ্ছা, ফোন করেছিলেন কেন আরিফ ভাইয়া? আর বলো না, সারাদিন মনটা ভীষণ খারাপ ছিল, মানে সারাটা দিন টানি একবারের জন্য ফোনটা রিসিভ করেনি। তার বাড়ি ফিরে দেখি ফিদেলকেও সে পৌঁছে দিয়ে যায়নি। মানে সব কিছু মিলে নিজেকে তো হেল্পলেস লাগছিল। মানে আপনার হেল্পলেস লাগলে আমাকে কেন ফোন করেন? জানি না, ঠিক বলতে পারবো না, তবে আমার কাছে তোমাকে ভীষণ ডিপেন্ডেবল মনে হয়। মনে হয় তোমার সঙ্গে যদি কথা বলি তাহলে নিজেকে অনেক হালকা লাগবে, ভালো লাগবে, সব মনে হয়। কেন ভালো লাগবে সেটা কিন্তু আপনাকেই খুঁজে বার করতে হবে, আর আমাকে সেটা পরিষ্কার করে জানাতে হবে। আরে ভাইয়া দেখো শ্যামলী, তুমি আমার সঙ্গে প্লিজ এরকম কঠিন করে কথা বলো না। তুমি এভাবে কথা বললে আমার ভালো লাগে না। আপনি যতদিন না ক্লিয়ার করে বলতে পারবেন কেন আমাকে ডিপেন্ডেবল মনে হয়, কেন আমার সাথে কথা বললে আপনার ভালো লাগবে, ততদিন আমি এরকম কমান্ডিং ভয়েসেই কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি একটা দিন সময় দাও। সময় নেন, আপনার যত ইচ্ছা তত সময় নেন। সরি, একটা জরুরি ফোন।
হ্যাঁ কবির ভাই বলেন। আপনাদের অফিসে তো গিয়েছিলাম কৃষ্ণা। আমার অফিসে? কই বলেননি তো। এমনি বলিনি, তবে আমি কিন্তু আপনাকে দেখেছি। মানে কি, সামনে আসেননি কেন? আপনি অনেকের সামনে ছিলেন তো, তাই আসেনি। সবার সামনে কথা বলতে কেমন অকওয়ার্ড ফিলিং হচ্ছিল। তবে ইউ আর লুকিং গর্জিয়াস রিয়েলি। রাখেন আপনি, সারা রাত আমাকে জাগিয়ে রেখেছেন, আবার এখন বলছেন গর্জিয়াস লাগছিল। আপনার জন্য আমার এখন মাথা ঝিমঝিম করছে, চোখ মুখ ভচকে গেছে। একটা কাজ করেছি আপনার জন্য, শুনবেন? কি কাজ? আরে আপনার বসের কাছ থেকে আপনার জন্য ছুটির ব্যবস্থা করেছি। ছুটি? কিসের ছুটি? আপনার বসকে বলেছি আপনার সামান্য কিছু শুটিং বাকি আছে। কি? হ্যাঁ, আপনার বস তো ছুটি দিয়ে দিয়েছে। কাল দুপুর পর আপনাকে অফিসে যেতে হবে, আর সকালটা আমি আর আপনি লং ড্রাইভে যাব। আপনি তো বিরাট পাজি ছেলে একটা, এসব কেন করছেন? আরে বাবা, বললাম তো আপনাকে নিয়ে লং ড্রাইভে যাব। কমপ্লিটলি ম্যাড একটা আপনি। আচ্ছা শুনেন কৃষ্ণা, আরেকটা বিষয়। আপনার বস কিন্তু আমাকে সেকেন্ড লটের চেকটা দেয়নি, কিন্তু আসলে তো সিলেটের আউটডোরে শুটিং এখনই করতে পারিনি। টাকা না পেলে শুটিংটা করতে পারবো না কৃষ্ণা, প্লিজ চেকটা দেওয়ার ব্যবস্থা করেন। সেটা আমি কি করে করব? আপনিই পারবেন। আপনি বললে আপনার বস ঠিকই চেকটা ইস্যু করে দেবেন। ঠিক আছে, আমি বলে দেখব। এখন রাখতে হবে। থ্যাংক ইউ। কে কল করেছিল? আপনি যে জিজ্ঞেস করলেন না, তার জন্য আমি সত্যি ইমপ্রেসড। থ্যাঙ্কস। তুমি কাল আমাকে বলেছিলে যে মেয়েদের ফোন আসলে জিজ্ঞেস করতে হয় না কে ফোন দিয়েছিল, তাহলে মেয়েরা ইমপ্রেসড হয়। আমি রিয়েলি ইমপ্রেসড। আচ্ছা, আমরা কি আজকে একসঙ্গে লাঞ্চ করতে পারি? কেন নয়, অবশ্যই পারি। ওকে ফাইন, তাহলে কম্পিউটার কম্পোজ করতে যে কাগজপত্রগুলো দিয়েছিলাম ওটা ঠিকভাবে কম্পোজ হয়েছে কিনা একটু দেখো, চেক করো, আর 3 সেট তুমি আমাকে দিয়ে দাও, ঠিক আছে? ঠিক আছে, দিচ্ছি। ওকে, আসছি রে ভাইয়া। আচ্ছা লুবনা, এই 2 দিনে টোটাল কয়টা বাসা দেখলাম আমরা? বেশি না, কালকে আর আজকে 2 দিন মিলিয়ে মোট 24টা হবে। আর 24টার মধ্যে 8টা বাসায় তো ঢুকতেই দিল না ম্যারিড না বলে। তো এখন নিশ্চয়ই আপনার এই বাড়ি খোঁজার বাতিকার নাই, আর যদি থেকেও থাকে তাহলে আপনি একাই খোঁজেন, আমি আর আপনার সাথে নাই। আপনি আমার সাথে না থাকলে তো চলবো না ওস্তাদ। আপনি যদি আমার সাথে নাই থাকেন আর দূরে গিয়া মরেন, তাহলে তো আমার জীবনের মোটো পালন করা হবে না। এই কি বলতে চাচ্ছিস তুই? মানে বলতে চাচ্ছি, তুই আমাকে ছেড়ে কোথাও যেতে পারবি না। তোকে আমি আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছি, এখন সেই বাঁধন আরো দৃঢ় হবে। বুঝিয়ে বল। আচ্ছা, আমাকে যেন কেন বাড়ি ভাড়া দিচ্ছে না? তুই ব্যাচেলর বলে? এক্স্যাক্টলি। ধর আমি ব্যাচেলর না, তাহলে কি আমাকে বাড়ি ভাড়া দিবে? হ্যাঁ অবশ্যই দেবে। কতগুলো বাড়ি তো দেখলাম, ভাড়া কম, বাড়িগুলো তো সুন্দরী, তাই না? একটা কাজ কর না, তুই একটা বিয়ে করে ফেল, তারপর তো তুই ইজিলি বাড়ি ভাড়া পেয়ে যাবি। এই তো এতক্ষণে একটা কাজের কথা বললি যে তুই একটা বিয়ে করে ফেল। বাহ, কি যে সুন্দর লাগলো তোর মুখ থেকে কথাটা শুনতে। আহা, তুই কিন্তু অনেক পার্ট নিতেছিস। আমার মুখে সুন্দর শোনানোর কি হইলো? আরে এমনিই কইলাম আর কি, তুই এত চেতস কেন? আমি চেতি না চান্দু, তুমি আমারে চেতাও। আচ্ছা, তোরে চেতামো না তো কারে চেতামো ক? দেখ দেখ দেখ, টাকা না। হাই, ওই মেয়েটা, ওই যে, আর তোর ভাইয়া না? হ্যাঁ, তোর কাছে কি মনে হলো? মনে হলো ইনিশিয়াল স্টেজে আছে। এই ইনিশিয়াল স্টেজ মানে কি? ইনিশিয়াল স্টেজ মানে হলো যে তোর ভাইয়া ওই মেয়েটাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু ওই মেয়েটা তোর ভাইয়াকে আর তোর ভাইয়ার আবেগকে নিয়ে খেলছে। আই মিন ঠিকঠাক মতো বর্ষিতে ঠোকর দিচ্ছে না।
আরে বাপ রে বাপ, তুই তো একদম জ্যোতিষীর মতো করে সব বলে দিচ্ছিস। জি, মেয়েরা এই প্রেম ভালোবাসার বিষয়ে জ্যোতিষী হয়, আর কারোর চেহারা দেখলে এমনিতে অনেক কিছু আন্দাজ করে নেওয়া যায়। আমার কি মনে হচ্ছে জানিস, এই মেয়েকে কাজে লাগিয়েই আমি ভাবিকে হেল্প করতে পারবো। ভাবিকে হেল্প মানে? মানে ভাবি যাতে ফিদেলকে নিয়ে কোনো ঝামেলা ছাড়া লন্ডন চলে যেতে পারে। কিভাবে? তোমাকে আমি বারবার করে বললাম যে বিলটা তুমি জুয়েলকে দিতে বলবা, তা না তুমি মোহিতের উপরে বিলটা চাপাইলা। কি জানি রন্টু ভাইয়া, আপনি জুয়েল বড় কথা বলেছিলেন নাকি মোহিত বড় কথা বলেছিলেন, আমি না কিছুতেই মনে করতে পারছিলাম না, তাই আমি না মোহিত বড় উপর বিলটা চাপিয়ে দিয়েছি। আজীব তো, তুমি বাবা ভুল করলে তো হবে না। তোমাকে আমি বারবার বলেছি যে তুমি জুয়েলের কথা বলবা, সেখানে তুমি বলছো যে ওখানে যাওয়ার পরে তোমার মনে ছিল না কার নাম বলতে বলেছি। হইলো কিছু? সরি রন্টু ভাইয়া, এরকম ভুল আর কখনো হবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরিফ ভাইয়া কিছু বলছেন না? ভাবছি। ভাবছেন? একটা মেয়েকে পাশে বসিয়ে রেখে আপনি ভাবছেন? পাশে বসা মেয়েটাকে নিয়েই ভাবছি। ও, তাহলে আমি একমাত্র আপনার ভাবনার খোরাক? রাইট, তুমি আমার ভাবনার খোরাক। আমি বোধহয় একটু একটু তোমাকে বুঝতে শুরু করেছি। শুরু করে লাভ কি? শুরু করার জন্য যা যা দরকার সেটা তো আপনি করতে পারছেন না, মানে ঠিক লাইনটা এখনো ধরতে পারছেন না আপনি। গত দুদিন ধরে তুমি অনেক কথাই বলছো, আমি সেগুলো বোঝার চেষ্টা করেছি। তারপরেও বলছো ঠিক লাইনটা আমি ধরতে পারিনি, তাহলে সেই লাইনটা তোমাকে আমাকে ধরিয়ে দিতে হবে। আমি ঠিক লাইনটা ধরতে পারবো না। ঠিক আছে, অবশ্যই আমি আপনাকে লাইনটা ধরিয়ে দেব, কিন্তু তার আগে একটা কথা বলি। হ্যাঁ করো। আপনি কবির বাঙালি ভাইয়ের যে চেকটা এখনো ইস্যু করেননি সেটা দিয়ে দেন, না হলে উনি শুটিংটা করতে পারবে না। তখন কি তাহলে ফোনটা কবিরই করেছিল? কবির ভাই এখন আউটডোরের কাজ শুরু করতে পারেনি, এই চেকটা পেলে তারপর শুরু করবে। কিন্তু ও তো আমাকে কিছুই বললো না। আরে সে তো লজ্জায় বলতে পারেনি, ছেলেটা অনেক লাজুক। ও, ছেলেটার সম্পর্কে দেখছি আজকাল তুমি অনেক কিছুই জানো। আশ্চর্য, ওনার আন্ডারে আমি এতদিন ধরে কাজ করলাম, জানবো না? তা তো জানবেই। সত্যি তুমি এক রহস্যময় নারী। কি চমৎকার ভাবে নিজের আবেগকে তুমি চেপে রাখো আর অন্যের আবেগকে নিয়ে তুমি খেলো। বাহ, দারুণ বলেছেন তো। তাহলে তোমারে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে জুয়েলের উপরে একটা এক্সপেরিমেন্ট চালাইতে হবে। ও হ্যাঁ, কি জানি বলেছিলেন, আমাকে একটু বুঝে বলেন তো। বিষয়টা হয়েছে কি, জুয়েলের সাথে আঁখি নামের একটা মেয়ের রিলেশন আছে। যদিও মেয়েটা একটু ক্র্যাক টাইপের হয়ে গেছে, কিন্তু সুন্দরী টুন্দরী আছে মেয়েটা। কি বলেন? আমার চেয়েও সুন্দর রন্টু ভাইয়া? আরে না, তোমার চেয়ে না, তবে আছে আর কি। আচ্ছা, আপনারা যে বলেছিলেন জুয়েল ব্রোর সাথে আখির রিলেশনটা এখন আর নেই? হ্যাঁ, প্রায় শেষের পথে। তবে জুয়েল এখনো আখির পিছনে পিছনে ঘুরঘুর করতেছে। ও নাকি আখিকে মন থেকে ভালোবাসে। এক্সপেরিমেন্টটা সেটা নিয়েই করতে হবে। আপনার কি ধারণা জুয়েল ব্রো আখিকে এখন মন থেকে ভালোবাসে না? মোটেও না। আখির সাথে তো ও প্রেম করে ধান্দায়। আখির সাথে প্রেম করতে পারলে, আখিকে বিয়ে করতে পারলে আখির বাপের সম্পত্তির মালিক হতে পারলো। আবার আখির বাবা অসম্ভব রকমের বড় লোক না, সব সম্পত্তির যদি মালিক হইতে পারে সেই লোভে। আমার বাবার থেকেও বড় লোক? আরে তোমার বাবা তো একটা মহাজন, ট্রাকই আছে 1 ডজন। তারপর জমি জমার তো খবরই নাই, কত শয়ে শয়ে বিঘা আছে তার কোনো ঠিক নাই। তারপরে ওই যে সাইলো বাজারে তোমাদের জন্য দোকান কতগুলো। কি বলতেছেন? দোকান মানে পুরো মার্কেটটাই তো আমার বাবার। ও সরি সরি সরি, পুরো মার্কেট তোমাদের। অবশ্য আখির বাবার 4টা ঢাকা শহরে বাড়ি আছে, আরও 2-1টা মার্কেটও আছে। ও আচ্ছা, তাহলে তো উনিও অনেক বড় লোক। আচ্ছা যাই হোক, আসল কথাটা বলি। আখি অলরেডি জুয়েলের সাথে ব্রেকআপ করে দিয়েছে, কিন্তু জুয়েল আখির বাবার সম্পত্তির লোভে আখিকে ছাড়তে চাচ্ছে না। আসলে মন থেকে আখিকে ভালোই বাসে না, এটাই 100% সত্যি। ও মাই গড ভাইয়া, কি হয়েছে? আমার ক্লাস তো অলরেডি শুরু হয়ে গেছে, 2 মিনিট পর। যাও যাও, তাড়াতাড়ি যাও।
এই ফাঁকে আমি তোমার বাবার কি কি আছে সব কিছু জুয়েলকে খুলে বলতেছি। যাও যাও আমি তো ফিদা হয়ে গেছি রে বন্ধু, বিন্দাস। ফিদা হইছস কার উপরে? কার উপর আবার? আরে সকালে রন্টু যে মেয়েটারে নিয়ে আসলো তার উপরে। ফিদা হইছস মানে? তোর তো খেপার কথা, যেই মেয়ে আজকে সকালে তোর উপরে নাস্তার বিল চাপাইলো। তাতে আমার কোনো কষ্ট নেই। না মানে কষ্ট নেই তা না, কষ্ট একটু আছে, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখলাম, এরকম একটা সুন্দর হট কেক মেয়ের পাশে বসে নাস্তা করার সুযোগ কজন পায়, তার উপর যখন তোর এবং রন্টুকে বাদ দিয়ে সে আমাকে পছন্দ করছে। আমি তো আগেই কইছি মামা তুমি হইছো লাকি। এই তোর কাছে ইলোরারে কেমন লাগছে একটু কনা কনা দোস্ত? যার চোখে আখির ছবি লেপটায় আছে তারে তুই অন্য মেয়ের কথা জিজ্ঞে আছে। এই বেটা তুই কি গাধা নাকি? হ্যাঁ এই বেটা এই বেশি পারছিস না তো। আমি কি তোরে কইছি যে ওরে প্রেমিকার চোখে দেখো? আমি বলতেছি যে এমনিতে কেমন দেখতে, হট আছে না? হট 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 কমু মানে সত্যি করে কমু? আরে বেটা আমি তো শুনতেই চাচ্ছি, তাড়াতাড়ি বল। আমার কাছে না ভাল লাগে না। তুই ওই মায়ের উপর ফিদা হস কেমনে কত? এটা তুই কোনো কথা কইলি? আমি শিওর এটা তোর মনের কথা না। তুই হইতেছিস সুপার উস্তম, তুই নিজেও ওর উপর ফিদা হয়েছিস, সেটা তুই আমার কাছে লুকাইতেছিস, বুঝছিস? আরে আজীব তো, তুই ওই মায়ের উপরে ফিদা হইছস সেটা যে রন্টু রেখো, রন্টু যে মায়ের জানাই দিব, আমার কষ্টের লিগা না কইতেছি কারণ ওই মেয়ে যতক্ষণ আমাদের সামনে বসা ছিল সারাক্ষণ খালি তোর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। ওই বেটা কি কস উল্টা পাল্টা কথা? খুদার কসম মামা তোরে টাচ করে বলতেছি, তুই দেখছস না আন্দাজে কথা কত তোর স্বভাব। এই যে তুই তো আমার কথা বিশ্বাস করলি না, শোন তুই আমার কথা বিশ্বাস কর। আমরা যখনই ক্যান্টিনে ঢুকছি, ঢুকার পরে সে প্রথমে আমারে দেখছে, দেখলো আমারে দেখার পর তোরে দেখছে, তোরে দেখার পরে যতক্ষণ সে ছিল, যতবার সুযোগ পাইছে সে শুধু তোরাই দেখছে। একদম খুদার কসম বলতেছি 100% ইলোরা তোর উপরে ফিদা হয়ে গেছে, নো ডাউট। ইলোরা আমার উপরে ফিদা হইলে আমার কিছু করার নেই। করার নাই নাকি করার আছে সেটা তোমার ব্যাপার। আমি যেটা দেখছি সেটা তোমার রিপোর্ট দিলাম, বিশ্বাস অবিশ্বাস তোমার ব্যাপার। তোমারে তাইলে একটা কথা কই মামা, মানে ইলোরারে না আমারও ভালো লাগছে। মানে মেয়েটা কিরকম স্মার্ট, অন্যান্য মেয়েদের মতো পুতু পুতু স্বভাবের না, মানে এরকম স্মার্ট মেয়ে কিন্তু আমার পছন্দ। এই জন্যই তো আমি আখিরে পছন্দ করছি বেটা। ওই আখির কথা তুমি আর মুখে আইনো না বন্ধু, আজকে তো সে তোমার শেষ কথা বলেই দিছে। সেই জন্যই তো বৈশা বৈশা দীর্ঘশ্বাস ছাড়তেছি মামা। আহারে তোমার যাতে আর দীর্ঘশ্বাস ফেলতে না হয় আল্লাহর কাছে সেই দোয়াই করি। আহারে বেচারা। বস। কি ব্যাপার, তুই আমাকে এখানে নিয়ে এলি কেন? আরে বস না। তুই আর আমি গভীর প্রেমে মগ্ন, একটু অভিষেক করবো না? অভিসার করবি তুই? তুই অভিসার বানান জানিস? আরে কি আশ্চর্য, অভিসার বানান জানবো না কেন? অভিসার সিনেমা হলে কত সিনেমা দেখলাম না। আচ্ছা বাদ দে, শোন দেখ বিতলামি করবি না। আমি আমার লাইফের খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে তোর সাথে আলাপ করব। তোর লাইফেরই তো কোনো ইম্পর্টেন্স নেই, আবার লাইফের ইম্পর্টেন্ট বিষয় আসবে কোত্থেকে? আচ্ছা যাই হোক, বল কি বলবি। শোন, আমাকে বিবাহ নামক কারাগারে বন্দী হতে হবে। কি? আমাকে বিবাহ নামক কারাগারে বন্দী হতে হবে। ওকে গুড, তাতে আমার কোনো আপত্তি নেই। থ্যাঙ্কস, আমি জানতাম তুই রাজি হয়ে যাবি। এখানে আমার রাজি হওয়া না হওয়ার কি হলো? আরে আমি যে বিবাহ নামক কারাগারে বন্দী হব, সেখানে তো তুইও তো আমার সাথে থাকবি। মানে? তারা ও আখি কল করেছে, তারা ফোনটা রিসিভ করে নি। হ্যাঁ আখি বল। আচ্ছা ভাইয়া, তুই কি ভাবির সাথে কথা বলেছিলি? হ্যাঁ বলেছি। কি বলেছে ভাবি? ফিদেলকে ফিরিয়ে দিয়ে যাবে? না, ভাবি তাতে রাজি হয়নি। কিন্তু উনি তো ফিদেলকে নিয়ে এয়ারপোর্টই ক্রস করতে পারবে না, সেটা বলিসনি? আরে বলেছি, বলেই তো একটা ঝামেলার মধ্যে পড়েছি।
ভাবি বলেছে আমি কিচ্ছু জানি না, যেভাবে হোক তোমাকে ব্যবস্থা করতে হবে। আমি যে কি একটা সমস্যার মধ্যে পড়লাম। শোন, তুই ভাবিকে বল ফিদেলকে নিয়ে যাওয়ার চিন্তাটা মাথা থেকে বাদ দিতে, তাহলে খুব বাজে একটা ব্যাপার হয়ে যাবে। আরে এটা নিয়ে একটা নিউজও হয়ে যেতে পারে। আমাদের ফ্যামিলির মান সম্মান কই থাকবে বুঝতে পারছিস? তুই এটা নিয়ে ভাবিস না, আমি একটা প্ল্যান করেছি, দেখি প্ল্যানটা খাটানো যায় কিনা। দূর, আমার এসব কিচ্ছু ভালো লাগছে না, আমি ক্লাসে মনও বসাতে পারছি না। আচ্ছা তুই এসব নিয়ে ভাবছিস কেন টাকি মাছ? এগুলো তো আমার বিষয়, আমার উপর ছেড়ে দে। তোর উপর ছেড়ে তো আমি ভরসা পাই না, যত কিছু ঘুটু পাকানোর ওস্তাদ তুই। রাখলাম আমি ফোন। এই শোন শোন, বল। জুয়েল কি আর তোকে ডিস্টার্ব করছে? না মানে আজকে সকালেও ডিস্টার্ব করতে চেষ্টা করেছিল, কিন্তু এখন মনে হচ্ছে আর আসবে না। আচ্ছা ঠিক আছে, ঝামেলা হলে আমাকে জানাস। আচ্ছা ঠিক আছে, জানাবো, বাই। হ্যাঁ কি যেন বলতেছিলি? মানে আচ্ছা লোকটা তুই মানে মানে করিস কেন বলতো? আমি তোকে বিয়ে করবো এবং সেটা কালকেই। বিয়ে করে বাসা ভাড়া করে সেখানে উঠবো, আমরা দুজন একসাথে থাকবো। ভাই তুই না আসলেই দূরে গিয়া মর। তুই ঘর ভাড়া নেওয়ার জন্য আমাকে বিয়ে করতে চাস? তোর যদি ঘর ভাড়া নেওয়া এতই দরকার হয় তুই যা, তুই গিয়ে অন্য কাউকে বিয়ের প্রস্তাব দে। আমাকে এসব ফালতু কথা বলতে আসিস না। আরে অন্য কারোর কাছে যাবো কেন? কি আশ্চর্য! আমি সারাটা জীবন মানে তোর সাথে প্রেম হওয়ার পর থেকে মনে মনে কত ছবি আঁকতাম, আমাদের সংসারটা কেমন হবে, আমরা সংসারে কি কি করব। তারপর ওই যে ওইটার কথা মনে পড়ে তোর? কোনটা? আরে ওই যে আমি সকালবেলা ঘুমিয়ে থাকবো, অফিসে দেরি হয়ে যাচ্ছে, তুই আমাকে বারবার ডাকছিস কিন্তু আমি উঠছি না। তারপর তুই একটা সময় গ্লাসে করে পানি এনে আমার মুখে ছিটিয়ে দিবি আর আমি হুড়মুড় করে উঠে পড়বো। প্লিজ আসিফ, এইসব কথা এখন টানিস না। তুই অনেক বেশি সিরিয়াস একটা বিষয় নিয়ে কথা বলে ফেলেছিস, যেটা এখন কোনোভাবে সম্ভব না। তুই রিয়েলি পাগল হয়ে গেছিস। আরে না না, আমি পাগল হইনি। আমি আর তুই তো আলটিমেটলি বিয়ে করবই। আরে হ্যাঁ মানে করবো, আমি তো করবো না বলি নাই। যেটা কালকে করব সেটা আজকে করতে অসুবিধা কি? বাবারে সামনে তোর পরীক্ষা, তুই এই সময় বিয়ে করবি কিভাবে? আচ্ছা বিয়ের পর তুই আর আমি একসাথে থাকবো, প্রত্যেক দিন তোর সাথে দেখা করার জন্য আমার যে এক্সট্রা সময় ব্যয় হয় সেটা কিন্তু আর ব্যয় হবে না, বরঞ্চ তুই আমার লেখাপড়ায় হেল্প করতে পারবি। ঠিক কিনা বল? খাবো কি, পড়বো কি, আর সংসারের অন্যান্য খরচ? আমি তো জানতাম এসব নিয়ে ভাবার মেয়ে তুই না। ঠিক আছে, ভেবে যখন ফেলেছিস তখন বলছি, জীবনে স্ট্রাগল করতে সমস্যা কোথায়? জীবনটাকে কেন তোর বাবার আলিশান বাড়ি গাড়ি আর ওই খাবারের নিশ্চয়তা ভাবছিস? না 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 না, প্লিজ তুই এভাবে বলিস না, এটা সম্ভব না, এটা কিছুতেই সম্ভব না। আরে অবশ্যই সম্ভব, তুই শুধু একটু ওপেন হ। ওপেন হবো মানে? না না মানে তুই তোর জাস্ট মাইন্ডটাকে ওপেন কর, তাহলেই দেখবে এটা সম্ভব। পারবো না, আমি মাইন্ড ওপেন করে ভাবতে পারবো না। কি মিসাকি কিরাম আছেন? আপনি জানো কি? আমি কি মানে? আপনি আমারও চিনতে পারতেছেন না? আর আমি মুহিত, জুয়েলের বন্ধু। জুয়েল কে? খাইছে আমারে। আপনি জুয়েলও চিনতে পারতেছেন না? ভালো ভালো, খুব ভালো। আপনারা পারেনও। আমরা পারি মানে কি বলতে চান আপনি? আপনারা পারেন মানে আপনারা হয়তো চোখ উল্টানো গডফাদার, মহিলা গডফাদার। গতকাল পর্যন্ত যার সাথে আপনার প্রেম ছিল, যারা না পাইলে আপনি মরে যাবেন বলে গলা ফাটাইতেন, আজ তারা আপনি চিনতে পারতেছেন না। আমারে না আসেন আসলে তো দূরের কথা। আমি যদি কাউকে চিনতে না চাই, আপনার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা তো ঠিকই চিনলাম। আপনি যে কত বড় বিশ্বাসঘাতক নারী সেটা ঠিকই চিনলাম, ভালোই চিনলাম। আপনার চেনে না আমার কোনো যায় আসে না। আই ডোন্ট কেয়ার এনিথিং এনিমোর। আপনার কোনো প্রবলেম আছে? আপনি আমার বন্ধুর ফিয়াসে ছিলেন, এই জন্য আপনারে বলতেছি ছেলেদের নিয়ে এভাবে খেলবেন না, তাতে আপনি মজা পাইতে পারেন, কিন্তু যারে নিয়ে খেলবেন তার জীবনটা চলে যাবে। আচ্ছা আপনি জুয়েলের কথা বলছেন না? তার সাথে তো আমার প্রেমও ছিল। আপনার কি ধারণা তার সাথে যদি আমার ব্রেকআপ হয়ে যায় তাহলে কি সে সুইসাইড করবে? করতেই পারে, আপনি হয়তো বিশ্বাস করতেছেন না, কিন্তু আপনি আমার বন্ধুটারে যেভাবে মানসিক কষ্ট দিচ্ছেন, সে যদি সুইসাইড করে বসে তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, আপনার ফ্রেন্ড যাতে খুব দ্রুত সুইসাইড করে সেই ব্যবস্থা করেন। ওকে? তাই না? আচ্ছা ঠিক আছে, আপনি আমার বন্ধুরে সুইসাইড করার জন্য যেভাবে প্ররোচনা করতেছেন, একদিন আপনারও আসবে যেদিন আপনি সুইসাইড করতে চাইবেন, কিন্তু আপনার পাশে সেদিন আপনার বাঁচানোর জন্য কেউ থাকবে না, কেউ থাকবে না, বুঝছেন? আশ্চর্য, আপনি আমার সাথে এত কথা বলতেছেন কেন? হ্যাঁ, আমি আপনাকে চিনি না, জানি না, আজ রাস্তার মধ্যে দাঁড়ায় বকবক করতেছেন, জানতো? ওকে ঠিক আছে, আমি যাইতেছি,
আপনার সাথে আবার দেখা হবে। জি না, আপনার সাথে আমার দেখা হবে না। আজব তো। লুবনা, তুই কি তোর বাবার কথা ভাবছিস? তাকে রাজি করাতে পারবি না? মানে আমাকে বিয়ে করলে উনি কি খুব বেশি খেপে যাবেন? উনি যদি খুব বেশি খেপে যায় তবে সেটা কি খুব অন্যায় হবে? না, আমি তো সে কথা বলছি না। মানে উনি খেপে যাবেন ব্যাপারটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই মুহূর্তে তুই কাকে প্রায়োরিটি দিবি? কে তোর লাইফে বেশি ইম্পর্টেন্ট, আমি না তোর বাবা? আরে এইভাবে তুলনা করার বিষয় তো এটা না। আচ্ছা তুই নিজে একটু ঠান্ডা মাথায় ভাব। তুই দেখ, কথা নেই বার্তা নেই হুট করে বলে বসলি বিয়ে করবি, এভাবে কি হয়? তুই চাইলে আমি তোর বাবার সাথে কথা বলতে পারি। তুই যদি চাস তাহলে আমি আজকে তোর বাবার কাছে যাব, অফিসে যাব। তুই কি আমাকে মেরে ফেলতে চাস? হ্যাঁ, মরে যাবো আমি? তোর মুখ থেকে আমাকে বিয়ে করার কথা শুনলে আমার বাবা হার্ট অ্যাটাক করবে। বাবার কিছু হলে আমি বাঁচবো না। ও সরি, তাহলে তো হবে না। দেখ, আমি হুট করে বিবাহের কথা বললেও এটা কিন্তু অবাস্তব কিছু বলিনি। অনেক বড় বড় মানুষ আছে এভাবে বিয়ে করেছেন, আর আমি তো একসময় অনেক বড় মানুষ হব, সেটা তো তুই খুব ভালো করে জানিস। তখন কিন্তু সবাই আমাদের বিবাহ নিয়ে কথা বলবে। তুই যে অনেক কষ্ট করে আমাকে বোঝানোর চেষ্টা করছিস আমি দেখতে পাচ্ছি, কিন্তু আজাইরা এত কষ্ট করিস না, কোনো লাভ হবে না। আমি তোর এই পাগলামির ফাঁদে পা দেবো না। আরও একটা কথা বলে রাখি, আমি স্টুডেন্ট হিসেবে কেমন সেটা তো খুব ভালো করে জানিস। আমি কোনো পরীক্ষায় কোনোদিন সেকেন্ড হইনি, আর বাকি সব পরীক্ষায় আমি 80% মার্কস পেয়েছি। আমি যদি কাউকে প্রাইভেট পড়াতে চাই না, মাসে 40,000 টাকা ইনকাম করা আমার জন্য কোনো ব্যাপারই না। তার উপর ভাবি তো আছেনি। আচ্ছা হয়েছে, অনেক হয়েছে, আমি বুঝতে পারছি। এখন চল, আমাকে বাসায় নিয়ে চল। আরে বস না, পরে যাব, আমরা একটু প্রেম করি। প্রেম করি মানে কি বলতে চাস তুই? এই আলাদা করে আবার প্রেম করে কিভাবে? আরে দূর, এমনি মানে তুই আমার দিকে তাকিয়ে থাকবি, আমি তোর দিকে তাকিয়ে থাকবো, তারপর তুই আমাকে জিজ্ঞেস করবি কি দেখছো অমন করে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি ওই পুতু পুতু প্রেমের কথা বলছো, তাই না? দূরে গিয়ে মার। ফালতু। তুই আর কতবার আমাকে দূরে গিয়ে মরতে বলবি লুবনা? একটু কাছে এসে মরতে বলতে পারিস না? হ্যাঁ বল। এই কি তুই অমন ভাবে এগিয়ে আসছিস কেন? কাছে আসছি তো। কাছে আসা লাগবে না, হইছে দূরে থাকো, মানুষজন দেখে ফেললে বাজে কথা বলবে। সমস্যাটা কোথায়? আসলে হয়েছে কি, মানে এত সুন্দর একটা দুপুর, মনোরম পরিবেশ, তুই আমি পাশাপাশি, তোকে একটু জড়িয়ে ধরবো, একটু ভালোবাসার কথা বলবো, কিন্তু লোকে দেখবে এই জন্য তুই আমাকে দূরে সরিয়ে দিলি। তো ধর আমাকে তুই বিবাহ করে ফেললি, আমাদের নিজস্ব একটা ঘর থাকবে, যখন ইচ্ছা তখন আমরা একজনের কাছে আসতে পারবো, একে অন্যকে। এই হয়েছে, থাম থাম। তুই আবার সে একই প্যাচাল শুরু করলি। তার মানে আমি তোকে কোনোভাবে বোঝাতে পারলাম না, ব্যর্থ? জি, তুমি ব্যর্থ, আর ট্রাইও করো না, কোনো লাভ হবে না। ঠিক আছে, কি আর করা। তাহলে আমার আর ফ্ল্যাট ভাড়া নেওয়া হলো না, কোনো একটা মেসে সিট ভাড়া করে থাকতে হবে। তবে মনে রাখিস, এই যে আমাকে মেসে থাকতে হচ্ছে, এর জন্য দায়ী থাকবে তুই। নাও। থ্যাংক ইউ আরিফ ভাই, থ্যাংকস এ লট। কিছু উপকার করলেন। থ্যাঙ্কসটা আমাকে না দিয়ে শ্যামলীকে দাও, উপকারটা ও করেছে, ঠিক আছে? জি হ্যাঁ, তুমি ওকে ফোনে জানিয়েছো বলে আমাকে রিকোয়েস্ট করেছে যেন আমি চেকটা তোমাকে দিয়ে দিই, ওর কারণে আমি তোমাকে চেকটা দিলাম। তুমি যে তোমার আউটডোর শুটিংটা শেষ করতে পারোনি সেটা তুমি শ্যামলীকে জানিয়েছো, আমাকে কিচ্ছু বলোনি। আপনার বস কিন্তু আমাকে সেকেন্ড লটের চেকটা দেয়নি, কিন্তু আসলে তো সিলেটের আউটডোরে শুটিং এখনই করতে পারিনি।
টাকা না পেলে শুটিংটা করতে পারবো না তৃষ্ণা। প্লিজ চেকটা দেওয়ার ব্যবস্থা করেন। সেটা আমি কি করে করব? আপনিই পারবেন। আপনি বললে আপনার বস ঠিকই চেকটা ইস্যু করে দেবেন। ঠিক আছে, আমি বলে দেখব। তোমার ক্লায়েন্টকে শ্যামলী না আমি? সরি আরিফ ভাই, আমার ভুল হয়ে গেছে। ওকে, বাদ দাও। একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি বলেন। শ্যামলীর প্রতি তুমি বোধহয় একটু দুর্বল হয়ে পড়েছো। জি? রাইট? কি বলছেন এটা? আমি কেন ওনার প্রতি দুর্বল হব? তোমাদেরকে আমি হারে হারে চিনি। মিনিমাম 1 ডজনের উপরে এ ধরনের কবির বাঙালির সাথে আমি কাজ করেছি। তোমাদের চোখ দেখলে আমি বুঝতে পারি তোমরা আসলে কি করতে যাচ্ছ। কি দরকার? শ্যামলীকে এত ঘন ঘন ফোন দেওয়ার কি দরকার? বলছে যা বলুক লোকে, চলছে যা চলুক না, বুঝেও বুঝ সে যে থাকলে কেউ থাকুক।